হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা, এবং আজকে হলো এটার প্রথম ক্লাস। তো আমরা তোমাদেরকে একটু বলে রাখি যে পরীক্ষার জন্য এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ পুরো সেকেন্ড পেপারে হিট রিলেটেড এই একটা চ্যাপ্টারই আছে, এবং টিচাররা অন্য কোনো অধ্যায় থেকে প্রশ্ন করুক বা না করুক, দেখা যায় তাপগতিবিদ্যা এই অধ্যায় থেকে এক সেট প্রশ্ন থাকেই। আবার তুমি যদি ফার্স্ট পেপারের দিকে তাকাও, সেখানেও হিট রিলেটেড কিন্তু একটা চ্যাপ্টার আছে, সেটা হলো লাস্টের চ্যাপ্টারটা 10 নম্বর, যেটা আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। সেইটাও কিন্তু স্যারদের খুবই পছন্দের, এবং দেখা যায় অন্য কোনো অধ্যায় থেকে প্রশ্ন আসুক বা না আসুক, যেহেতু হিট রিলেটেড ওই একটা চ্যাপ্টার ফার্স্ট পেপারে আছে, তাই ফার্স্ট পেপারে ওই চ্যাপ্টারটা থেকে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব এখান থেকে একটা সেট প্রশ্ন আসলে থাকেই। আর আরেকটা জিনিস তোমাদেরকে একটু সাহস দেই, যে সেকেন্ড পেপারে নাম্বার তোলা তুলনামূলক ইজি থাকে। দেখা যায় সেকেন্ড পেপারে যে টাইপের প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে নর্মালি বইতে যে টাইপের প্রশ্নগুলো আছে, টেস্ট পেপারে যে টাইপের প্রশ্নগুলো আছে, এগুলো থেকে ঘুরাই ফিরাই দেখা যায় একই প্যাটার্নের প্রশ্ন হয়। নর্মালি ফার্স্ট পেপারে যেটা দেখা যায় প্রশ্ন অনেক সময় স্যাররা একটু বানায় বানায় দেয় বা একটু কঠিন করার চেষ্টা করে, কিন্তু সেকেন্ড পেপারে আসলে একেবারে গতানুগতিক যে টাইপের প্রশ্নগুলো আছে সেগুলাই নর্মালি করে থাকেন। তো এটার জন্যে তুমি দেখবা যে সবাই বলতেছে যে হ্যাঁ সেকেন্ড পেপারে নাম্বার তোলা ইজি, কিন্তু সেকেন্ড পেপারের যেই আইডিয়াগুলো আছে, টপিকগুলো আছে, কনসেপ্টগুলো আছে, এগুলো এখানেও কিন্তু বোঝার অনেক কিছু আছে। তো আমরা প্রত্যেকটা টপিকে যেভাবে অন্যান্য চ্যাপ্টারগুলো আমরা পড়ি, প্রত্যেকটা টপিক একটু দেখে দেখে ধীরে ধীরে বুঝে বুঝে তারপরে আগে আমরা এখানেও কিন্তু সেই কাজটা করবো ইনশাল্লাহ। তো চলো আমরা তাহলে শুরু করি। প্রথমেই দেখো অধ্যায়ের নাম দেখতে পাচ্ছ, তাপগতিবিদ্যা। তো এখানে আমি আগে তোমাকে এই নামটা কেন এরকম হয়েছে সেটা সম্পর্কে আগে একটু ছোট্ট ধারণা দেই। দেখো, আমরা যখন ধরো আমাদের দুইটা হাত আমরা যখন ঘষা দিচ্ছি, তখন কিন্তু এখানে আমরা যান্ত্রিক শক্তিটাকে তাপ শক্তিতে রূপান্তর করছি, তাই না? যখন আমি ঘষা দিচ্ছি, হাত দুইটা তুমি যদি একটু মুখের কাছে ধরো, দেখবা যে হাত গরম হয়ে গেছে। অর্থাৎ যান্ত্রিক শক্তিটা থেকে কিন্তু আমরা এখানে তাপ শক্তি পাচ্ছি। তেমনি তুমি ধরো তোমার ফ্যানের সুইচ অন করলা, ফ্যান ঘুরছে 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 ঘুরছে, ফ্যান বন্ধ করে দাও, পাখায় হাত দাও, দেখবা যে পাখা একটু গরম লাগছে। সো এখানে কিন্তু প্রত্যেকটা কেস আমরা দেখলাম যান্ত্রিক শক্তিটা থেকে তাপ শক্তির একটা রূপান্তর হচ্ছে। এখন একটু খেয়াল করো তো, যদি আমি উল্টা কাজটা করতে চাই, অর্থাৎ তাপ শক্তিটা খরচ করে বা তাপ শক্তিটা ব্যবহার করে আমি যদি চাই যে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে, এইটা কি আসলে খুব একটা সচরাচর আমরা দেখি কিনা? যে ধরো তুমি ফ্যানের কাছে মোমবাতি ধরছো, তাহলে কি ফ্যান গরম হয়ে ফ্যান ঘোরা শুরু করবে? এরকম কি হয়? বা ধরো আমি যেটা বললাম যে হাত এরকম ঘষা দেওয়ার ফলে তাপ উৎপন্ন হয়েছে, এখন আমি যদি এটাকে মোমবাতির সামনে ধরি, তাহলে অটোমেটিক্যালি আমি না চাইলেও হাত এরকম মুভ করতে থাকবে? সো বিষয়টা হচ্ছে যে আসলে বুঝতে পারছো, যান্ত্রিক থেকে তাপ দেখাটা যতটা সহজ, বা যান্ত্রিক থেকে তাপের রূপান্তরটা আমরা যতটা কমনলি দেখি সব জায়গায়, তাপের থেকে যান্ত্রিকে রূপান্তর এইটা কিন্তু আসলে খুব একটা কমনলি আমরা সচরাচর দেখি না। কিন্তু অবশ্যই এরকম ডিভাইস তো আছেই। যেমন খুবই পরিচিত, তোমরা জানো ইঞ্জিন, যে টাইপের ইঞ্জিনগুলো আছে, সেটা আমাদের হিট ইঞ্জিন হতে পারে, আমাদের আইসি ইঞ্জিন হতে পারে, বা আমাদের ধরো যে স্টিম ইঞ্জিন হতে পারে। এই ধরনের ইঞ্জিনগুলোতে কি হয়? এই ধরনের ইঞ্জিনগুলোতে কিন্তু তাপ শক্তিটাকে ব্যবহার করে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়। তাপ শক্তিটাকে ব্যবহার করে আমরা যান্ত্রিক শক্তি পাই এখান থেকে। তো আমরা এই অধ্যায়ে মূলত সেই সমস্ত বিদ্যাগুলো নিয়ে কথা বলবো, যেখানে আমরা তাপটাকে গতিতে কনভার্ট করতে পারবো। গতি বলতে এখানে ওই যান্ত্রিক ফেনোমেনাটাকে বলা হচ্ছে। অর্থাৎ তাপগতিবিদ্যা মূলত আমাদের তাপ এবং তাপশক্তি এবং যান্ত্রিক শক্তি, তাদের মধ্যে পারস্পরিক যে রূপান্তর এবং সম্পর্ক, সেটা নিয়ে আলোচনা করে। এবং আমরা দেখবা এই অধ্যায়ের একদম লাস্টের দিকে কিন্তু আমরা ইঞ্জিন নিয়ে পড়াশোনা করব, যে ইঞ্জিন কিভাবে করে তৈরি হয়েছে, ইঞ্জিনে কিভাবে করে আমরা যান্ত্রিক শক্তি পাই, কিভাবে করে তাপ শক্তি ব্যবহার করে আমরা যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারছি। এই জিনিসগুলো নিয়েই আমরা একদম চ্যাপ্টারের লাস্টের দিকে কিন্তু পড়বো, এবং তার আগে যতগুলো টপিক আছে সবগুলাই কিন্তু আমাদের ওই ইঞ্জিনের পার্টটা বোঝার জন্য গিয়ে লাগবে। তো ঠিক যেমনটা তোমরা হচ্ছে গতিবিদ্যা অধ্যায় যখন পড়তেছো, তখন যেমন v is equals to u plus এটি সূত্র শিখছো, গতিবিদ্যার বিভিন্ন সূত্র শিখছো, তাই না? s is equals to ut plus half it square v square u square 2s। ঠিক তেমনি আমরা তো গতিবিদ্যা পড়ছি না, তাপগতিবিদ্যা পড়ছি। সো তাপগতিবিদ্যা পড়ার সময় তুমি তাপগতিবিদ্যা রিলেটেড বেশ কিছু সূত্র তুমি দেখবা, এবং আমরা সেই সূত্রগুলা বুঝে পড়ে তারপরেই কিন্তু ইঞ্জিনের ওইখানে অ্যাপ্লাই করতে পারবো। এরপরে আসো যে আমরা গতিবিদ্যা সূত্রগুলো পড়ার আগে কি পড়ছি, যে v is equals to u plus at, s is equals to u plus half it square, এগুলো পড়ার আগে কি পড়ছি? আমরা সরণ সম্পর্কে জানছি, বেগ সম্পর্কে জানছি, ত্বরণ সম্পর্কে জানছি, অর্থাৎ সূত্রের মধ্যে যেই রাশিগুলো ছিল সেগুলার পরিচয় আমরা আগে নিছি। এইখানেও ঠিক একইভাবে এই তাপগতিবিদ্যার সূত্রগুলো আলোচনার আগে আমরা যেটা করব, তাপ কি জিনিস, তাপমাত্রা কি জিনিস, তারপরে ধরো অন্তস্থ শক্তি কি জিনিস,
কাজ বলতে এখানে কি বোঝায়, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা এখানে কথাবার্তা বলবো। সো আশা করি বুঝতে পারছো যে মেইন গোলটা কি, মেইন অবজেক্টিভটা কি। মেইন অবজেক্টিভটা হচ্ছে আমরা এই অধ্যায়টার শেষের দিকে আমরা জানতে চাই যে কিভাবে করে ইঞ্জিনের মধ্যে তাপ শক্তি ব্যবহার করে যান্ত্রিক শক্তি পাওয়া যায়। এবং তোমরা যত টাইপের ইঞ্জিন দেখো বেশিরভাগই কিন্তু তাপ শক্তি খরচ করে আমাদের যান্ত্রিক শক্তিতে রূপান্তরের প্রক্রিয়াটাই সেখানে হয়ে থাকে। তো যেটা বলছিলাম যে তাপগতিবিদ্যার সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তাপগতিবিদ্যার সূত্রগুলো আলোচনার আগে আমরা ওই রাশিগুলো সম্পর্কে একটু জানতে চাই, যে তাপ বলতে কি বোঝায়, তাপমাত্রা বলতে কি বোঝায়, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা চলো এখন একটু আগে আলোচনা করি। সো একদম শুরুতে আমি তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে তাপ। তাপ কি জিনিস? তাপ কি জিনিস? দেখো, তাপ শক্তি বা হিট এনার্জি, এইটা বলতে আসলে কি বুঝি? দেখো তোমাদের বইগুলাতে আসলে খুব বেশি ডিটেইলসে কথাবার্তা দেওয়া নাই, খুবই উপর উপর কথাবার্তা বলা আছে। আমি একদম ভেঙে চুরে সবকিছু বুঝাই দিব ইনশাল্লাহ। দেখো, মনে করো প্রথমে আগে একটা এক্সাম্পল আমরা নেই। আমাদের একটা রাফ সারফেস আছে, এই রাফ সারফেসের উপরে আমরা একটা বস্তুকে রাখলাম এবং এই বস্তুটাকে আমরা একটা বেগ দিলাম। তো বেগ দেওয়ার পরে দেখা গেল যেহেতু এটা রাফ সারফেস, তাহলে কি হবে, কিছু দূর যাওয়ার পরে এটা থেমে যাবে। সো এস দূরত্ব অতিক্রম করার পরে দেখা গেল আমাদের এই বস্তুটার বেগ হয়ে গেল 0। আমাদের বস্তুটার বেগ হয়ে গেল 0। এখন বলো তো তুমি, যেহেতু এটা একটা ঘর্ষণযুক্ত তল ছিল, যখন এইটা স্লাইড করে মুভ করছে তখন কিন্তু এই বেগ 0 হয়ে যাওয়ার পরে তুমি যদি ব্লকটাকে উল্টায় যদি তলাটায় হাত দাও, তুমি দেখবা তলাটা একটু গরম হয়ে আছে। শুধু এই এক্সাম্পল না, তুমি দেখো আমরা ছোটবেলায় মনে আছে যখন সাইকেল চালাতাম, ওই ব্রেক চাপতে পারতাম না বা বুঝতাম না, ওই সময় কিন্তু সাইকেল থামানোর জন্য কি করতাম, সাইকেল ধরো চলছে, সাইকেল থামানোর জন্য আমরা কিন্তু 2 পা মাটিতে নামাই দিতাম। বা অনেক সময় আমরা এখনো করি যে সাইকেল চালাচ্ছি ব্রেক না চেপে আমরা পায়ের সাথে রাস্তার একটা ঘষা লেগে তারপরে আস্তে আস্তে সাইকেলটাকে থামাই দেই। তো বলো তো যখন ওই সাইকেল থেকে পা দুইটাকে নামাই দিচ্ছ বা একটা পাকেই নামাই দিচ্ছ, তখন রাস্তার সাথে জুতার যে ঘর্ষণ হয়, সেই ঘর্ষণটা হওয়ার পরে তুমি বলো তো যখন সাইকেল থেমে যায় তখন জুতাটাকে একটু গরম হয়ে যাবে না? শুধু তাই না, ধরো যখন দুইটা গাড়ি সাপোজ একটার সাথে আরেকটা ধাক্কা খেলো, এই ধাক্কা খাওয়ার পরে গাড়িগুলা কিন্তু অনেক গরম হয়ে যায়। ধাক্কা লাগার পরে গাড়িগুলা কিন্তু অনেক গরম হয়ে যায়, এবং শুধু তাই না, অনেক ক্ষেত্রে গরমটা এত মাত্রায় হয় যে গাড়িতে আগুন লেগে যায়। তো প্রত্যেকটা কেসে তুমি একটা জিনিস খেয়াল করো, আমাদের মেকানিক্যাল এনার্জিটা নাই হয়ে যাচ্ছে এবং বস্তুটা গরম হয়ে যাচ্ছে। দেখো এখানে বস্তুটা একটা গতিশক্তি ছিল, তার একটা যান্ত্রিক শক্তি ছিল, মানে একটা মেকানিক্যাল এনার্জি ছিল। যখন এটা থেমে গেল তখন তার কোনো যান্ত্রিক শক্তি নাই, কোনো মেকানিক্যাল এনার্জি নাই, কিন্তু বস্তুটা গরম হয়ে গেছে। আবার সাইকেলের ক্ষেত্রে দেখো, সাইকেলের একটা বেগ ছিল, তোমার জুতার সাথে রাস্তার একটা ঘর্ষণ হলো, সেখানেও যে এই গতিশক্তিটা, সেটাও কিন্তু দেখো তোমার যান্ত্রিক শক্তিটা নাই হয়ে গেল এবং তোমার জুতাটা গরম হয়ে গেল। আবার গাড়ির ঘর্ষণের ক্ষেত্রেও চিন্তা করো, যখন কলিশন হলো একটা গাড়ির সাথে অপর একটা গাড়ির মুখোমুখি যখন সংঘর্ষ হলো, তখনও কিন্তু একই কাহিনী হয়েছে। তখনও কিন্তু আমাদের গাড়িটার যে গতিশক্তি, গাড়ি দুইটার যে যান্ত্রিক শক্তি, সেটা ভ্যানিশ হয়ে গেল এবং আমাদের গাড়ি দুইটা গরম হয়ে গেল। প্রত্যেকটা কেসে এখানে যেটা হয়েছে, আমাদের যে মেকানিক্যাল এনার্জি, প্রত্যেকটা কেসে এখানে আমাদের যে মেকানিক্যাল এনার্জি, এই মেকানিক্যাল এনার্জিটা কিন্তু নাই হয়ে গেছে। কি হয়ে গেছে? মেকানিক্যাল এনার্জি ভাইয়া নাই হয়ে গেছে। এবং দেখা গেছে যে মেকানিক্যাল এনার্জিটা নাই হয়ে গেছে আর আমাদের বস্তুটা গরম হয়ে গেছে। সংশ্লিষ্ট যে সমস্ত বস্তুগুলা ছিল, সংশ্লিষ্ট বস্তুগুলো গরম হয়ে গেছে, তাই না? এটা আমাদের অবজারভেশন, আমরা আগে অবজার্ভ করতেছি সবকিছু, যে আমরা দেখলাম যে আমাদের মেকানিক্যাল এনার্জিগুলো নাই হয়ে গেছে, কোনো যান্ত্রিক শক্তি নাই, গতিশক্তিও নাই, এবং আমাদের বস্তুগুলো গরম হয়ে গেছে। এটা আমাদের অবজারভেশন। এখন প্রশ্ন হচ্ছে, ভাই শক্তি তো ধ্বংস করা যায় না, শক্তি তো সৃষ্টি করা যায় না, তাহলে এই যে বলতেছেন মেকানিক্যাল এনার্জি ভ্যানিশ হয়ে গেছে, মেকানিক্যাল এনার্জি নাই হয়ে গেছে, এটা তো আসলে ঠিক না। সো এইখানে যেটা হয় যে আমাদের এই মেকানিক্যাল এনার্জি যেটা, সেইটা আসলে এটা আবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ো না, মেকানিক্যাল এনার্জি যেটা, সেইটা হচ্ছে আমাদের বস্তুগুলার মধ্যে ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করছে।
বস্তুগুলার মধ্যে আমরা যদি বাংলাতে এটাকে বলি অন্তস্থ শক্তি, অন্তস্থ শক্তি বৃদ্ধি করেছে। ঠিক আছে, মেকানিক্যাল এনার্জি যেটা প্রত্যেকটা কেসে, সেই মেকানিক্যাল এনার্জিটা আসলে ওই সংশ্লিষ্ট বস্তুগুলাকে যে গরম করছে না, তো সংশ্লিষ্ট বস্তুগুলার ইন্টারনাল এনার্জি আসলে বৃদ্ধি করছে, অন্তস্থ শক্তিটা বৃদ্ধি করছে। অন্তস্থ শক্তি কোনগুলাকে বলবো সেগুলা নিয়ে আমরা সামনে আসব। আপাতত তো বুঝতে পারতেছো যে আমাদের ওই বস্তুগুলা এনার্জি অ্যাবজর্ভ করছে, মেকানিক্যাল এনার্জি যেটা সেটা অ্যাবজর্ভ করে তাদের ইন্টারনাল এনার্জিটা বৃদ্ধি করছে। অর্থাৎ যখন কোনো বস্তু গরম হয় তখন সেই বস্তুর মধ্যে কিন্তু ইন্টারনাল এনার্জি বাড়তে থাকে। তুমি দেখো আমরা এখান থেকে এই জিনিসটাই কিন্তু দেখলাম, মেকানিক্যাল এনার্জি নাই হয়ে গেছিল, বস্তুগুলা গরম হয়ে গেছিল। আর আমরা বললাম যে মেকানিক্যাল এনার্জি থেকে মূলত ওই এখানে যে মেকানিক্যাল এনার্জি ছিল সেইটাই বস্তুগুলো ইন্টারনাল এনার্জি হিসেবে তাদের মধ্যে অ্যাবজর্ব করছে। তার মানে কি, কনক্লুড যদি আমি এখানে করতে চাই যে আমাদের কোনো একটা বস্তু, সেটা যদি আমি দেখি যে গরম হচ্ছে, সেই বস্তুটা যদি গরম হতে থাকে তার মানে হচ্ছে বস্তুর মধ্যে ইন্টারনাল এনার্জিটা বৃদ্ধি পাচ্ছে, বস্তুর মধ্যে ইন্টারনাল এনার্জিটা বৃদ্ধি পাচ্ছে। বস্তু গরম হতে থাকা মানে তার ভিতরে ইন্টারনাল এনার্জি আস্তে আস্তে বাড়ছে, তাই তো? এখন দেখো, আমরা যখন কোনো একটা বস্তুকে গরম হতে দেখব তার মানে বস্তুর মধ্যে ইন্টারনাল এনার্জি বাড়ছে, এটাই বললাম। এবং উল্টাভাবে যখন দেখব কোনো বস্তু ঠান্ডা হচ্ছে তার মানে তার ভিতরে ইন্টারনাল এনার্জি আস্তে আস্তে কমছে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো তো, যখন আমরা একটা গরম বস্তুর সাথে একটা ঠান্ডা বস্তুর সংস্পর্শ ঘটাই, মনে করো এইটা হচ্ছে আমাদের গরম বস্তু আর এইটা হচ্ছে মনে করো আমাদের একটা ঠান্ডা বস্তু। আমি দাঁড়াও গরম বস্তুটাকে লাল দিয়ে দিই, লাল, এবং ঠান্ডা বস্তুটাকে নীল দিয়ে দিই। সো এইটা হচ্ছে আমাদের মনে করো ঠান্ডা বডি। যখন গরম বস্তু আর ঠান্ডা বস্তু এদের মধ্যে আমরা একটা সংস্পর্শ ঘটাবো, আমরা সংস্পর্শ এটা পাশাপাশি দিলে না ওই যে অনেক কিছু একটু হিজিবিজি লাগবে, সামনে মাঝখানে অনেক কিছু লেখা লাগবে। তো এটার জন্য আমি একটু দূরে এভাবে দেখাচ্ছি যে এটা হলো তাপীয় সংযোগ। এটা দেওয়ার একটা দাগ দেওয়ার মানে হচ্ছে যে এরা একটার সাথে আরেকটা কানেক্টেড আছে, তারা সংযুক্ত আছে। যখন আমি একটা গরম বস্তুকে একটা ঠান্ডা বস্তুর সাথে কানেক্ট করব তখন কি দেখি আমরা? আমরা দেখি গরম বস্তুটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, ঠান্ডা বস্তুটা আস্তে আস্তে গরম হচ্ছে। যেমন এক্সাম্পল কি হতে পারে, যে মনে করো তোমার কোনো একটা চায়ের কাপে তুমি হচ্ছে চা নিছো বা কফি নিছো, সো গরম কফি ধোয়া উঠছে। বলো তো, তুমি যদি সেই গরম কফির মধ্যে তুমি যদি এক টুকরা বরফ ঢেলে দাও তখন কি হবে? বরফ আস্তে আস্তে গলতে থাকবে, বরফটা গরম হতে থাকবে না? তার মানে বরফ গলতে থাকা মানে কি, বরফ আস্তে আস্তে গরম হচ্ছে। আর চাটা যেটা গরম ছিল সেটা কিন্তু বরফের সংস্পর্শে এসে আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে। তো দেখো, যখন একটা গরম বস্তুকে একটা ঠান্ডা বস্তুর সাথে তুমি কানেক্ট করো তখন গরম বস্তু ঠান্ডা হতে থাকে, ঠান্ডা বস্তু গরম হতে থাকে। এর মানেটা কি? এর মানে হচ্ছে এই গরম বস্তুর ভিতরে যে ইন্টারনাল এনার্জি আছে সেটা কিন্তু আস্তে আস্তে কমছে, কারণ গরম বস্তু ঠান্ডা হওয়া মানে হচ্ছে তার ভিতরে ইন্টারনাল এনার্জি আস্তে আস্তে কমা। আমরা কিন্তু এখানে ওইটাই দেখছি যে বস্তু গরম হওয়া মানে হলো তার মধ্যে ইন্টারনাল এনার্জি বাড়ছে। সো এইখানে যদি বস্তুটা ঠান্ডা বস্তুর সংস্পর্শে ঠান্ডা হতে থাকে তার মানে তার ইন্টারনাল এনার্জি কমছে। আর ঠান্ডা বস্তুটা যদি গরম বস্তুর সাথে থেকে তার তার সে এটা বেশি গরম হতে থাকে তাহলে তার ইন্টারনাল এনার্জি কি হচ্ছে? এই ঠান্ডা বস্তুর ইন্টারনাল এনার্জি কি হচ্ছে? বাড়ছে। অর্থাৎ দেখো, গরম বস্তুর ইন্টারনাল এনার্জি কমছে, ঠান্ডা বস্তুর ইন্টারনাল এনার্জি কিন্তু বাড়ছে। এখন এই যে গরম বস্তুর ইন্টারনাল এনার্জি কমছে, ঠান্ডা বস্তুর ইন্টারনাল এনার্জি বাড়ছে, এইখানে খুব দারুণ একটা কাহিনী দেখো। তার মানে কি? এর এনার্জি কমা এর এনার্জি বাড়া, এর মানেই কি? এইখানে ভাইয়া একটা এনার্জি ট্রান্সফার হচ্ছে না বলো তো? এইখানে আমাদের একটা এনার্জি ট্রান্সফার হচ্ছে না বলো তো? এনার্জি একটা ট্রান্সফার হচ্ছে না? হ্যাঁ, এনার্জি ট্রান্সফার হচ্ছে, কারণ ওর ইন্টারনাল এনার্জি কমছে আর ওর ইন্টারনাল এনার্জি কিন্তু বাড়ছে। সো এনার্জি ট্রান্সফার হচ্ছে, কিন্তু মজার ব্যাপার হলো কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। ভাইয়া এটার মানে এটা বুঝলাম না, তাতে কি হয়েছে? কোনো কাজ হচ্ছে না তো? খেয়াল করো, আমরা যখন
কোনো একটা বস্তুর উপরে কাজ করি তখনই কিন্তু তার মধ্যে আমরা শক্তি ট্রান্সফার করতে পারি। এক্সাম্পল দিই, মনে করো কোনো একটা বস্তু ভূমিতে রাখা আছে। সাপোজ কোনো একটা বস্তু ভূমিতে রাখা আছে, তুমি এই বস্তুটাকে চাও এই উচ্চতায় তুলতে, তাহলে এটা কি এমনি এমনি উপরে উঠবে? তোমাকে এই বস্তুর উপরে একটা mg/h পরিমাণ কাজ করে তারপরে ওকে এই উচ্চতায় উঠাতে হবে না? এই বস্তুর উপরে কাজ করে তারপরে একে একটা শক্তি দেওয়া লাগবে না? সেই শক্তিটা ওর মধ্যে কি বিভব শক্তি হিসেবে জমা থাকবে, এই উচ্চতায় বস্তুটার মধ্যে এনার্জিটা বিভব শক্তি হিসেবে জমা থাকবে। খেয়াল করো বিভব শক্তি পাইছে কেন? কারণ আমি ওর উপরে একটা কাজ করে ওকে একটা এনার্জি দিছি। আমি এই বস্তুটার উপরে একটা কাজ করে আমি এই বস্তুটাকে একটা এনার্জি দিছি, ঠিক না? সো তাহলে খেয়াল করো, এনার্জি ট্রান্সফার করার জন্য, মানে ওর বিভব শক্তি এখানে শূন্য ছিল, ওর বিভব শক্তি এখানে হয়ে গেছে কত, mgh। ওর মধ্যে এই এনার্জিটা দেওয়ার জন্য আমার কিন্তু ওর উপরে একটা কাজ করা লাগছে। আবার চিন্তা করো, একটা সংকুচিত স্প্রিং আমাদের কাছে আছে, মনে করো আমরা কি করলাম, আমরা এই স্প্রিংটার সাথে একটা ব্লককে যুক্ত করে দিলাম। এই স্প্রিং, সংকুচিত স্প্রিংটার সাথে আমরা একটা ব্লককে যুক্ত করে দিলাম। বলতো যখনই ব্লকটাকে ছেড়ে দিব তখনই কি হবে? তখনই এই স্প্রিংটা তার সাম্যাবস্থায় যখন আসবে তখন কিন্তু এই ব্লকটা একটা গতিশক্তি পাবে, একটা বেগ অর্জন করবে, সেই ব্লকটা একটা গতিশক্তি পাবে। তাইলে বলো তো, যখন আমি ব্লকটাকে এখানে রাখছিলাম, স্প্রিংটা কিন্তু বস্তুর উপরে কাজ করছে এবং স্প্রিং এর ভিতরে যে সঞ্চিত শক্তি ছিল, যে বিভব শক্তি ছিল, সে ওই বিভব শক্তিটাকে খরচ করে এই বস্তুটাকে একটা গতিশক্তি দিয়ে দিছে। অর্থাৎ দেখো, এই গতিশক্তিটা যে ব্লক পাইছে ও কিন্তু এমনি এমনি পায় নাই, ওর উপরে একটা কাজ করা হয়েছে বলে ও কিন্তু এইখানে একটা গতিশক্তি পাইছে। এই জায়গাতে ওর কোনো শক্তি ছিল না ব্লকটার। স্প্রিংটা যখন ওর উপরে একটা ধাক্কা দিছে বা একটা কাজ করছে, বল গুণ সরণ হয়েছে, তখনই কিন্তু এই ব্লকটা একটা এনার্জি পাইছে, একটা গতিশক্তি পাইছে। তাহলে খেয়াল করো, সকল কেসে কিন্তু আমরা যখন কোনো একটা বস্তুর মধ্যে এনার্জি দিতে চাই, সেটা উপরে তোলার ক্ষেত্রে এনার্জি দেওয়া হোক বা তাকে গতিশক্তি দেওয়া হোক, যে কোনো ক্ষেত্রে যখন আমরা একটা বস্তুর মধ্যে এনার্জি দিতে চাই তখন আমাদের তার উপর একটা কাজ করা লাগে। যতটুকু কাজ করব তার মধ্যে ওইটুকু পরিমাণ এনার্জি জমা হবে বা সেটা গতিশক্তিতে সে দেখাবে, এটাই তো নিয়ম। এটাই আমরা কিন্তু ধরো 9 10-এও কাজ শক্তি চ্যাপ্টার যেটা পড়ছি ওখানে পড়ে আসছি। কিন্তু এইখানে ফেনোমেনাটা একটু ডিফারেন্ট এবং মজাটা এই জায়গাতেই। আমাদের এখানে গরম বস্তুটার ইন্টারনাল এনার্জি কমছে, ঠান্ডা বস্তুর ইন্টারনাল এনার্জি বাড়ছে। এনার্জির একটা ট্রান্সফার কিন্তু হচ্ছে, যেটা এখানেও হয়েছিল। পটেনশিয়াল এনার্জি বাড়ছিল, কাইনেটিক এনার্জি বাড়ছিল, এনার্জি ট্রান্সফার হয়েছিল। এইখানেও দেখো এনার্জি ট্রান্সফার হয়েছে, কিন্তু কোনো কাজ এখানে হয় নাই। এই এনার্জি ট্রান্সফার হয়েছে ঠিকই, কিন্তু কোনো কাজ এখানে হয় নাই। তো আমাদের দাঁড়াও, এই যে গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে যে এনার্জি ট্রান্সফারটা, গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে এই এনার্জি ট্রান্সফার একটি নন মেকানিক্যাল প্রসেস। অর্থাৎ আমাদের এখানে এনার্জি ট্রান্সফার হচ্ছে কিন্তু কোনো মেকানিক্যাল কাজ হচ্ছে না, এটা একটা নন মেকানিক্যাল প্রসেস, কোনো কাজ এখানে হচ্ছে না। তো কাজ করা ছাড়াই, এখানে লিখে নাও, কাজ করা ছাড়াই যেই এনার্জিটা একটি বস্তু থেকে আরেকটি বস্তুতে যাচ্ছে, একটি বস্তু থেকে আরেকটি বস্তুতে যাচ্ছে, সেই এনার্জিকেই আমরা হিট এনার্জি বলি। বুঝতে পারছো? সো তাহলে দেখো, এখানে আমরা দেখলাম কি, যে আমাদের গরম বস্তুটা ইন্টারনাল এনার্জি কমে যাচ্ছে ঠান্ডা বস্তুর সংস্পর্শে, ঠান্ডা বস্তুর ইন্টারনাল এনার্জি বাড়ছে, গরম বস্তুর ইন্টারনাল এনার্জি কমছে।
এই গরম বস্তু এবং ঠান্ডা বস্তু তাদের মধ্যে তাহলে এনার্জি ট্রান্সফার হচ্ছে, কিন্তু কোনো কাজ এখানে হচ্ছে না। তো কাজ হওয়া ছাড়াই যেই এনার্জিটা একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে ট্রান্সফার হলো, সেই এনার্জিটাকেই আমরা বলছি হিট এনার্জি। সো আশা করি বুঝতে পারছো। এখন এখানে তোমার অনেক প্রশ্ন আছে যে ভাইয়া অন্তস্থ শক্তি বলতে আসলে তাহলে কি বোঝাচ্ছে, বা ইন্টারনাল এনার্জি বলতে কি বোঝাচ্ছে। একটু ধারণা দিয়ে রাখি, সামনে আবার এটা নিয়ে কথা বলবো। অন্তস্থ শক্তি হচ্ছে কোনো একটা পদার্থ মনে করো আছে, সেই পদার্থ কি দিয়ে তৈরি? অনেক অণুপরমাণু দিয়ে তৈরি। ওই অণুপরমাণুগুলোর ভিতরে তাদের যে পারস্পরিক বিভব শক্তি, তাদের যেই ঘূর্ণন গতিশক্তি, তাদের যে রৈখিক গতিশক্তি, তাদের যে কম্পন গতিশক্তি, এই সব শক্তি মিলিয়ে সামষ্টিকভাবে আমরা বলি যে বস্তুটার একটা অন্তস্থ শক্তি আছে। এবং এই অন্তস্থ শক্তির মান যত বৃদ্ধি পাবে বস্তু আসলে তত গরম হতে থাকবে, আর যত ঠান্ডা হতে থাকবে বস্তুটা তার ভিতরকার অন্তস্থ শক্তি তত কমতে থাকবে। তাহলে ভাইয়া অন্তস্থ শক্তি বিষয়টা কি? অন্তস্থ শক্তি হচ্ছে, যেমন তুমি যদি, আমি তো কঠিন পদার্থের কথা যদি বলি, কঠিন পদার্থের যেই অণুপরমাণুগুলো আছে তারা কি নিজের জায়গায় থেকে পরস্পর একটা কম্পনজনিত শক্তি তাদের মধ্যে আছে না? তাদের মধ্যে একটা বিভব শক্তি আছে। অণুগুলার মধ্যে যেহেতু একটা আন্তঃআণবিক আকর্ষণ বল আছে, তাদের মধ্যে কিন্তু একটা বিভব শক্তিও আছে। এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব, চিন্তা করো না। তো ভিতরে যে অণুপরমাণুগুলো আছে তাদের ভিতরে কম্পন গতিশক্তি আছে, ঘূর্ণন গতিশক্তি আছে, রৈখিক গতিশক্তি আছে, বিভব শক্তি আছে। এই সব শক্তিগুলো সামষ্টিকগতভাবে আমরা বলি যে বস্তুটার একটা ইন্টারনাল এনার্জি আছে, একটা অন্তস্থ শক্তি আছে। ঠিক আছে? তো তাহলে যখন আমরা দেখছিলাম যে মেকানিক্যাল এনার্জিটা নাই হয়ে যাচ্ছে, বস্তু তো আর, শক্তি তো আর নাই হতে পারে না, ধ্বংস বা সৃষ্টি হওয়া সম্ভব না শক্তির, তাহলে এটা কোনো একটা শক্তিতে রূপান্তরিত হচ্ছে। কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে? সেটা বস্তুর ভিতরে অ্যাবজর্ব হচ্ছে ইন্টারনাল এনার্জি হিসেবে। অর্থাৎ এই শক্তিটা গ্রহণ করে বস্তুর অণুপরমাণুগুলো তাদের গতিশক্তি বৃদ্ধি করবে, বস্তুর অণুপরমাণুগুলো তাদের মধ্যে বিভব শক্তি বৃদ্ধি করতে পারে। তো আশা করি বুঝতে পারছো। এখন দেখো, আমরা তো তাপ সম্পর্কে দেখলাম। সো এইবার যদি এটা একটু কেটে নেই, আমরা তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্র নিয়ে এবার একটু কথা বলবো। তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্র বা 0th ল অফ থার্মোডিনামিক্স, এই সূত্রটা আসলে কি বোঝায়? প্রথমে আগে আসি যে ভাইয়া তাপগতিবিদ্যার শূন্যতম, এই শূন্যতম নাম আবার কেমন? এটার ইংরেজি নাম হচ্ছে 0th ল অফ থার্মোডিনামিক্স। তো প্রশ্ন মনে হতেই পারে ভাই কেন 0th, মানে ফার্স্ট ল না পড়াবেন আগে, সেকেন্ড ল না পড়াবেন? তো দেখো, আসলে প্রথমে বিজ্ঞানীরা ফার্স্ট ল সেকেন্ড ল স্টেট করে দিছে, ফার্স্ট ল সেকেন্ড ল নিয়ে বিভিন্ন ধরনের সূত্র বিবৃতি এগুলো দেওয়া শেষ, এগুলার প্রয়োগ টয়োগ সবকিছু হয়ে গেছে। এখন তারপরে তারা অ্যানালাইসিস করলো যে আচ্ছা, এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রেও দ্বিতীয় সূত্র থেকেও আরেকটা ফান্ডামেন্টাল সূত্র আছে, কিন্তু এই ফান্ডামেন্টাল সূত্র নিয়ে আমরা কেউ কোনো কথা বলিনি। সো এটাকে তো এখন ফার্স্ট ল নিয়ে চালাইতে পারবো না, ফার্স্ট ল নামে অলরেডি সবাই জানে, ফার্স্ট ল মানে এইটা, সেকেন্ড ল মানে এইটা। তাহলে এখন আরো ফান্ডামেন্টাল একটা থিওরি আছে, আরো ফান্ডামেন্টাল একটা সূত্র আছে, সেইটাকে তাহলে কি নাম দেওয়া যায়? সো তখন একের আগে কি আছে? শূন্য আছে। তো এটার জন্যই বলছে যে ঠিক আছে, এটার নাম শূন্যতম সূত্র। সো দেখো, এই শূন্যতম সূত্র থেকে আমরা খুব ফাউন্ডেশনের একটা জিনিস পাই, খুব বেসিক একটা জিনিস পাই, যেটার সাহায্যে পরে তাপগতিবিদ্যার প্রথম সূত্র দ্বিতীয় সূত্রও কিন্তু আমাদের ওই বেসিক জিনিসটা কাজে লাগবে। সো সেটা কি, সেটা নিয়েই আমরা এখানে আলোচনা করব। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি বলে? তার আগে তোমাকে আমি র্যান্ডম দুইটা বস্তু দেই। মনে করো এ একটা বস্তু আছে এবং ভাইয়া মনে করো বি আমার কাছে আরেকটা বস্তু আছে। তো দেখা গেল এই এ বস্তু এবং বি বস্তুকে আমরা তাদের মধ্যে একটা সংযোগ দিলাম, তাপীয় সংযোগ দিলাম, বা তাদের মধ্যে আমরা একটা সংস্পর্শ দিলাম। হ্যাঁ, এই দাগটা দিয়ে বোঝাচ্ছি তাদের মধ্যে একটা তাপীয় সংযোগ আছে। এখন ভাইয়া দেখো, যখন তাদের মধ্যে একটা তাপীয় সংযোগ আমি দিব, দেখা গেল তাদের মধ্যে কোনো রকমের তাপ শক্তির আদান প্রদান হচ্ছে না। তাপ শক্তি কোনটা? ওই যে যেইটা ট্রান্সফার হয়, যে এনার্জিটা ট্রান্সফার হয় একটা থেকে আরেকটাতে, যে এনার্জিটা কাজ ছাড়াই ট্রান্সফার হচ্ছে, ওইটাই তো তাপ শক্তি ছিল, তাই না? সো আমরা দেখলাম যে এ থেকে বি বস্তুকে আমরা যুক্ত করছি, কিন্তু তাদের মধ্যে কোনো তাপের আদান প্রদান হচ্ছে না। তাপ শক্তির কোনো, তাপ আর তাপ শক্তি একই কথা, তাপের আদান প্রদান হচ্ছে না, তাপের আদান প্রদান হচ্ছে না।
সো যখন আমরা দুইটা বস্তুকে এভাবে যুক্ত করব এবং দেখব যে তাদের মধ্যে তাপের কোনো আদান প্রদান হচ্ছে না, তখন আমরা একটা টার্ম বলি। আমরা বলি যে এই দুইটা বস্তু পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে। এই দুইটা বস্তু পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে। ঠিক আছে, এটাকে ইংরেজিতে বলা হয় থার্মাল ইকুইলিব্রিয়াম। থার্মাল ইকুইলিব্রিয়াম। যে দুইটা বস্তু যখন আমরা যুক্ত করে দেখলাম আরে এদের মধ্যে কোনো তাপের আদান প্রদান হচ্ছে না, তার মানে কি? তার মানে হচ্ছে তারা তাপীয় সাম্যাবস্থায় আছে, তা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। এখন তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা বোঝার আগে আমাদের এই তাপীয় সাম্যাবস্থা কথাটা বোঝা দরকার ছিল। সো দেখো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি বলে। সূত্রটা শুনে খুবই অবভিয়াস মনে হবে। দেখো, মনে করো আমাদের কাছে এ একটা বস্তু আছে। আমরা দেখলাম এই বস্তুটাকে যখন আমি বি বস্তুর সাথে তাপীয় সংযোগ দিলাম, তখন এ এবং বি তাদের মধ্যে কোনো তাপের আদান প্রদান হচ্ছে না, অর্থাৎ তারা তাপীয় সাম্যাবস্থায় আছে। আমি শর্টকাটে লিখলাম তাপীয় সাম্যাবস্থায় এরা আছে। আবার আমি কি করলাম, এই এ বস্তুটাকে ধরো আমি সি নামক আরেকটা বস্তুর সাথে যুক্ত করলাম, তাপীয় সংযোগ দিলাম এবং দেখলাম এরা দুইজনও পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে। তাপীয় সাম্যাবস্থায় আছে। যদি এরকম কেস হয় যে এ বস্তু বি বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে, এ বস্তু সি বস্তুর সাথেও তাপীয় সাম্যাবস্থায় আছে, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের বি বস্তুটাও সি বস্তুটার সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। এরাও পরস্পর তাপীয় সাম্যাবস্থায় থাকবে। তো ভাই এটা তো সবাই জানে, এটা আবার নতুন করে বলার কি আছে? যে আমাদের এ বস্তু বি বস্তুর সাথে যদি একই তাপীয় সাম্যাবস্থায় থাকে, অর্থাৎ তাদের মধ্যে কোনো তাপ শক্তির আদান প্রদান না হয়, এ বস্তু এবং সি বস্তু তাদের মধ্যেও যদি তাপীয় সাম্যাবস্থা থাকে, অর্থাৎ কোনো তাপ শক্তির আদান প্রদান না হয়, তাহলে বি আর সি তাদের মধ্যেও তাপ শক্তির কোনো আদান প্রদান হবে না, তারাও একটা তাপীয় সাম্যাবস্থায় থাকবে। এটাই তো স্বাভাবিক। দেখো, এটা আসলে একদিক থেকে চিন্তা করলে হ্যাঁ মনে হয় যে এটা তো খুবই স্বাভাবিক যে আমরা যখন ওই যে ছোটবেলায় মনে আছে যে তিনটা রেখা কি সরল রেখা কিনা বা সমান্তরাল কিনা সেটা আমরা কিভাবে করে প্রুফ করতাম। ওই যে আমরা বলতাম যে দুইটা রেখা পরস্পর সমান্তরাল কিনা, তো তখন এভাবে আমরা বলি না যে যদি এরকম হয় যে এ বি সি তিনটা সরল রেখা আমাদের কাছে আছে, যদি এ বি সি তিনটা সরল রেখা আমাদের কাছে থাকে, আমাদেরকে যদি বলে বি সি পরস্পর সমান্তরাল কিনা, তো আমরা যদি প্রশ্নে দেওয়া থাকে এ হচ্ছে সমান্তরাল, এ আর বি যদি সমান্তরাল হয়, এ আর সি যদি সমান্তরাল হয়, তাহলে বি আর সিও তো সমান্তরাল হবে। আবার তুমি ধরো তিনটা কাপড় কিনছো, সো তিনটা কাপড়ের রং ধরো তুমি ম্যাচ করাতে চাচ্ছ। সো যদি এরকম হয় যে এ কাপড় আর বি কাপড় দুইটার কালার মিলছে, আবার এ কাপড় আর সি কাপড় দুইটার কালার মিলছে, তাহলে বি কাপড় আর সি কাপড়ের কালার পরস্পর মিলে যাবে, তাই না? তো এটা আসলে শুনলে খুবই অবভিয়াস মনে হয়, কিন্তু দেখো অতটাও অবভিয়াস না। কারণ তুমি চিন্তা করো, ধরো আমাদের কাছে তিনটা মানুষ আছে, তিনজন লোক আছে, একজন লোক এ, একজন লোক বি, একজন লোক সি। এ আর বি লোক এরা মনে করো পরস্পর নেইবার, তারা প্রতিবেশী, এর পাশের ফ্ল্যাটে বি থাকে। তার মানে কি এ বি কে ভালোভাবে চিনে। এখন মনে করো এ যেই অফিসে কাজ করে সিও সেই একই অফিসে কাজ করে, তাহলে এ আর সিও কিন্তু এরাও পরস্পরকে চিনে। এ বি কে চিনে কারণ ওর প্রতিবেশী, এ সি কে চিনে কারণ ওরা কলিগ, একই অফিসে কাজ করে। তাহলে কি আমি বলতে পারি যে অবশ্যই বি সি কেও চিনবে? এটা কি আমি কনফার্ম হয়ে কখনো বলতে পারি? বলতে পারি না। কিন্তু যে এ যদি বি কে চিনে, এ যদি সি কে চিনে, তাহলে বিও সি কে চিনবে, এটা কিন্তু আমরা আসলে বলতে পারি না। কিন্তু তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র আমাদেরকে এই জিনিসটাই বলছে, যদি এ আর বি পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, এ আর সি পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে বি আর সি অবশ্যই পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। এটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। দেখো, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র সম্পর্কে কেন এই সূত্রটা এতটা ফাউন্ডেশন হিসেবে কাজ করে সামনের সূত্রগুলোর জন্য, কারণ হচ্ছে এই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র আমাদেরকে তাপমাত্রা সম্পর্কে ধারণা দেয়। তাপমাত্রা সম্পর্কে প্রথম ধারণা দেয়। তাপমাত্রা সম্পর্কে প্রথম ধারণা দেয় যে তাপমাত্রার কথাটা কিন্তু আমি আজকের লেকচারে
এই প্রথমবারের মতন টপিক পড়ানোর সময় ইউজ করলাম। এর আগে কিন্তু ওই তাপশক্তির আলোচনায় কখনোই কোথাও তাপমাত্রা নিয়ে কোনো কথাবার্তা বলিনি। সো বইগুলাতে যেটা করছে, তাপের সংজ্ঞা দিতে গিয়ে তাপমাত্রা ব্যবহার করছে, তাপমাত্রার সংজ্ঞা দিতে গিয়ে তাপের ব্যবহার করছে, যেটা আসলে উচিত না। আমি তো তাপমাত্রা কি জিনিস যদি পরেই জানবো, তাহলে তাপ এর সংজ্ঞাতে কেন আমি তাপমাত্রাটাকে নিয়ে আসবো? বইয়ের সংজ্ঞাগুলো পড়ে দেখো, এইরকম একটা ইস্যু আছে যে তাপের কথা বলতেছে, হঠাৎ করে তাপমাত্রা আসলো, আবার পরে নিচে তাপমাত্রা সংজ্ঞা দিচ্ছে। কি রে ভাই, তাপমাত্রা না জানলে আমি কেমনে তাপের সংজ্ঞা দিতে পারি? তো আমার এই লেকচারে কিন্তু পুরাটা সময় তুমি দেখছো আমি তাপমাত্রা কথাটা কিন্তু মাত্র ব্যবহার করলাম। এর আগে পুরাটা তাপশক্তি আমি ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু বুঝাই আসছি। সো আশা করি জিনিসটা বুঝতে পারবা, যখন বইপত্র পড়বা তখন এটার গুরুত্ব বুঝবা ইনশাল্লাহ আরো। সো দেখো, আমরা যেটা বলছিলাম যে তাপমাত্রা সম্পর্কে প্রথম ধারণা দেয় তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এখন তোমার মনে হবে ভাই কোথায় ধারণা দিচ্ছে, এখানে তো তাপীয় সাম্যাবস্থার কথা বলা হলো। দেখো, আমাদের মূলত এমন একটা রাশি মেজার করা দরকার ছিল যেটা দিয়ে আমরা কোনো বস্তু যে গরম, কিন্তু সেটা কতটুকু গরম সেটা সম্পর্কে একটা ধারণা পাই। কোনো বস্তু যদি বলি ঠান্ডা, তাহলে এটা কতটুকু ঠান্ডা, দুইটা ঠান্ডা বস্তুর মধ্যে কোনটা বেশি ঠান্ডা, কোনটা কম ঠান্ডা, এইটা আমরা মাপতে চাই। ধরো তোমার বন্ধুর জ্বর আসছে, তুমি গায়ে হাত দিয়ে বুঝবা হ্যাঁ গাটা গরম, কিন্তু এইটা আসলে কতটুকু গরম কতটুকু কম গরম এটা তুমি ডাক্তারকে গিয়ে বুঝাবা কিভাবে? সো আমাদের আসলে প্রত্যেকটা ক্ষেত্রেই কোনো জিনিসটা যদি গরম হয়, এটার তো আর গরম মানে এটা কোনো বাইনারি ব্যাপার না যে হয় গরম হবে নাহলে ঠান্ডা হবে। গরম বলতে অনেক গরমও হতে পারে, আবার মাঝারি গরম হতে পারে, অনেক কম গরম হতে পারে। তাহলে গরমের মাত্রাটা কেমন সেটা কিন্তু নিউমেরিক্যালি প্রকাশ করার একটা বিষয় থাকে। সেটা কিন্তু আমরা সংখ্যাগত দিকভাবে জানতে চাই যে আসলে এইটার তাপমাত্রাটা কতটুকু, এটা আসলে কতটুকু গরম, এটা আমরা জানতে চাই। তো সেই ধারণাটাই আমরা প্রথম ইন্ট্রোডিউস করছে কে? প্রথম এই তাপমাত্রা সম্পর্কে ধারণাটা আমরা পাই হলো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে। কিভাবে দেখো, আমাদের বলা হয়েছে যে আচ্ছা ঠিক আছে, তাপমাত্রা তো তাইলে মাপা দরকার, বা এরকম জিনিস মাপা দরকার যে কোন জিনিসটা কত গরম সেটা আমরা মাপতে চাই, কোন জিনিসটা কতটুকু ঠান্ডা হলে কতটুকু ঠান্ডা এটা আমরা মাপতে চাই। তো আমরা একদম একটা জায়গা থেকে তাহলে শুরু করি, মাপাটা শুরু করি। সো তখন যেটা শুরু হয়েছে দেখো, যে যারা তাপীয় সাম্যাবস্থায় থাকবে তাদেরকে একই রকম তাপমাত্রা দেওয়া হয়েছে, তাদেরকে একই রকম তাপমাত্রা দেওয়া হয়েছে। যারা তাপীয় সাম্যাবস্থায় থাকবে, যারা তাপীয় সাম্যাবস্থায় থাকবে তাদেরকে তাদেরকে একই তাপমাত্রা দেওয়া হয়, তাদেরকে একই তাপমাত্রা দেয়া হয়। যারা তাপীয় সাম্যাবস্থায় থাকবে তাদেরকে একই তাপমাত্রা দেওয়া হয়। সো এই আইডিয়াটা নেওয়া হয়েছে যে ঠিক আছে, যে যখন তাদের মধ্যে কোনো তাপশক্তির আদান প্রদান হবে না, তার মানে দুইটা একই টাইপের গরম অবস্থায় আছে বা দুইটা একই টাইপের ঠান্ডা অবস্থায় আছে। কারণ আমরা কি জানি, সবসময় গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতেই কিন্তু তাপশক্তি ট্রান্সফার হবে। তাহলে যখন আমি দেখব দুইটা বস্তুর মধ্যে কোনো ট্রান্সফার হচ্ছে না, তার মানে দুইটা একই রকম গরম বা দুইটা একই রকম ঠান্ডা, অর্থাৎ দুইটার তাপমাত্রা তাদেরকে বলা হয়েছে ঠিক আছে, তাহলে যেহেতু দুইটা একই রকমের গরম, যেহেতু দুইটা একই রকমের ঠান্ডা, তাহলে দুইটা তাপমাত্রা চলো আমরা একই দিয়ে দেই তাদেরকে। সো তাপমাত্রা কিন্তু এটা মনে হচ্ছে ভাই তাপমাত্রা আমরা জানি, কিন্তু তাপমাত্রা বৈজ্ঞানিকভাবে যখন চিন্তা করতেছে তখন কিন্তু এটা নতুন একটা রাশি, ব্র্যান্ড নিউ একটা রাশি। যেমন আমি বললাম কোন একটা বস্তুকে 5 নিউটন বল দিলাম, এই 5 নিউটন বল বলতে কতটুকু সেটা তো আমার ডিফাইন করতে হবে। যে 5 কেজি কোনো ভরের বস্তুর উপরে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ দিতে যে বল দেওয়া লাগে সেটাই হচ্ছে 5 নিউটন বল। তাহলে ওটা তো আমরা প্রথম ধারণা পাইছি বলের দ্বিতীয় সূত্র থেকে, বা নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে, সরি। সো এইখানেও বিষয়টা হচ্ছে যে আমরা তাপমাত্রা কিভাবে আমরা অ্যাসাইন করব, কাকে বলবো বেশি তাপমাত্রা, কাকে বলবো কম তাপমাত্রা, এটা মানুষ জানে না এখনো। সো এইটা দিয়েই আমরা এখন ডিফাইন করছি। তো প্রথম ডিফিনিশনটা কিভাবে বললাম যে ঠিক আছে, যখন দুইটা বস্তুর মধ্যে তাপীয় সংস্পর্শ থাকবে এবং তাদের মধ্যে কোনো তাপের আদান প্রদান হবে না, তার মানে তারা একই রকমের গরম বা তারা একই রকমের ঠান্ডা, এই জন্য তারা তাপমাত্রা একই রকম আমরা দিয়ে দিলাম। এবং যেগুলা গরম বস্তু, গরম বস্তুর তাপমাত্রা ঠান্ডা বস্তুর তুলনায় বেশি দেওয়া হয়, ঠান্ডা বস্তুর তুলনায় বেশি অ্যাসাইন করা হয়। হ্যাঁ,
যে আমাদের গরম বস্তুর তাপমাত্রা ঠান্ডা বস্তুর তুলনায় বেশি অ্যাসাইন করা হয়। এইভাবে করে আমরা তাপমাত্রার ধারণাটা সম্পর্কে আইডিয়া পেলাম। এবং তাপগতিবিদ্যার 0তম সূত্র কিন্তু আমাদেরকে থার্মোমিটারের কার্যনীতির এটা একটা মূল নীতি। থার্মোমিটার আছে না, আমরা যে জ্বর মাপি, থার্মোমিটারের মূল নীতি কিন্তু আমরা এই তাপগতিবিদ্যার 0তম সূত্র থেকে পাই। কিভাবে পাই দেখো, এই যে তাপীয় সাম্যাবস্থার যে বিষয়টা, তুমি যখন জ্বর মাপো তখন কি হয়, তখন কিন্তু তুমি দেখো যে আমাদের যখন আমরা জ্বর মাপি মুখের মধ্যে কিন্তু থার্মোমিটার অনেকক্ষণ রেখে দেই। সো এই রেখে দেওয়ার কারণটা কি? রেখে দেওয়ার কারণটা হচ্ছে আমরা জানতে চাই যে আমাদের ভিতরে আমাদের বডির টেম্পারেচার কতটুকু, আমাদের বডির টেম্পারেচার কতটুকু। সো দেখা যায় ভিতরে যে পারদ থাকে, পারদের টেম্পারেচার তো কম থাকে, বা রুম তাপমাত্রায় থাকে। আর আমাদের বডির ভিতরের যে টেম্পারেচার সেটা তো রুম তাপমাত্রার থেকে সবসময় বেশি, কারণ ভিতরে তো আমাদের রাসায়নিক প্রক্রিয়া হচ্ছে, জৈবিক প্রক্রিয়া হচ্ছে। সো এই সমস্ত কারণে ভিতরে বডির টেম্পারেচার কিন্তু সবসময়, রক্ত চলাচল করতেছে, ভিতরে কিন্তু বডির টেম্পারেচার সবসময় কিন্তু রুম তাপমাত্রার থেকে বেশি থাকে। ভিতরে যে তোমরা জানো মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করছে, তো বডির টেম্পারেচার সবসময় রুম টেম্পারেচারের থেকে কিন্তু বেশি। তাহলে যখন জ্বর আসছে তখন তো আরো বেশি। তখন কি হয়, যখন আমি ভিতরে আমার মুখের ভিতরে ধরো থার্মোমিটার দিলাম, তখন থার্মোমিটারের পারদের তাপমাত্রা কিন্তু শুরুতে রুম তাপমাত্রা, আর আমার বডির তাপমাত্রা তার চেয়ে বেশি। সো একটা সময় পর্যন্ত কিন্তু আমার বডির তাপমাত্রা বেশি, আমি আমার যেই বডির তাপমাত্রা এটা বেশি, আবার যেই থার্মোমিটার সেটা তাপমাত্রা কম। তাহলে কি হবে, এই গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে তাপশক্তি চলতে থাকবে। বলতো কতক্ষণ পর্যন্ত তাপশক্তি চলতে থাকবে? যতক্ষণ না পর্যন্ত দুইটা একই রকমের গরম হচ্ছে, বা দুইটা একই রকমের ঠান্ডা হচ্ছে, বা দুইটার তাপমাত্রা একই রকম হচ্ছে। সো সেইখান থেকে আমরা তারপরে কি করি, তারপরে মুখ থেকে থার্মোমিটারটা বের করে দেখি, ও আচ্ছা টেম্পারেচার এত, তাহলে এটাই আমার বডির টেম্পারেচার। বুঝতে পারছো? সো তাহলে আমরা কিন্তু এখানে এই তাপগতিবিদ্যার 0তম সূত্রের যে মূলনীতি তাপীয় সাম্যাবস্থা, সেই তাপীয় সাম্যাবস্থার কনসেপ্টটাকে ইউজ করেই কিন্তু আমরা থার্মোমিটারের সাহায্যে জ্বর মাপছি। এবং যে কোনো থার্মোমিটারের ক্ষেত্রেই কিন্তু এটা এভাবেই কাজ করে। যখন তুমি একটা কোনো বস্তুর তাপমাত্রা মাপতে চাও, তখন যদি ওইটার সাথে একটা সংস্পর্শে রাখো, তখন গরম বস্তু ঠান্ডা বস্তুর মধ্যে পরস্পর তাপের আদান প্রদান হবে। এবং কতক্ষণ পর্যন্ত এই আদান প্রদানটা চলতে থাকবে? যতক্ষণ না পর্যন্ত তারা সমান গরম হচ্ছে, বা তারা সমান ঠান্ডা হচ্ছে, বা তারা একই তাপমাত্রায় আসছে। তাহলে যখন একই তাপমাত্রায় আসলো, তখন আমি তো আর গরম ওই যেই বস্তুর তাপমাত্রা মাপছি ওটার দিকে তো আর তাকায় লাভ নাই। আমার যে স্কেলটা আছে, তাপমাত্রার যে স্কেলটা, সেটা আমি যখন দেখছি, তখন ও আচ্ছা এটার তাপমাত্রা এত, পারদের তাপমাত্রা এত, তাহলে এটার তাপমাত্রা এত। ঠিক আছে? তো এখান থেকে আমরা মাথায় রেখো যে থার্মোমিটারের মূলনীতি কিন্তু তাপগতিবিদ্যার 0তম সূত্র থেকে পাই, এবং তাপমাত্রা সম্পর্কে এটা আমাদেরকে প্রথম ধারণা দেয়। ঠিক আছে, ভেরি গুড। এখন দেখো এইখানে কিছু জায়গাতে অনেক সময় তোমরা একটু কনফিউশনে পড়তে পারো, সেটা আমি একটা এক্সাম্পল দিই। সো মনে করো আমাদের এখানে কোনো একটা বস্তু আছে, আর এইখানে ডিফারেন্ট একটা বস্তু আছে, এটা অন্য আরেকটা বস্তু। ধরো আমি বললাম এটা হচ্ছে আমাদের স্টিল, আর এটা হচ্ছে মনে করো আমাদের কি বলবো, আমাদের তামা। এটা ইস্পাত, এটা হচ্ছে তামা। এখন দেখা গেল এই দুইটা বস্তুর মধ্যে স্টিলের যে অন্তঃস্থ শক্তি সেটা আমি বললাম 500 জুল, এবং তামার যে অন্তঃস্থ শক্তি সেইটা আমি বললাম ধরো কত হইতে পারে, এটা হচ্ছে 1500 জুল, সাপোজ বললাম এরকম 1500 জুল। কি বললাম, স্টিলের অন্তঃস্থ শক্তি 500 জুল, আর তামার অন্তঃস্থ শক্তি হচ্ছে 1500 জুল। ঠিক আছে? এখন তোমাদেরকে বলা হলো যে দুইটার মধ্যে যদি আমি তাপীয় সংযোগ ঘটাই, তাহলে কোন জায়গা থেকে কোন জায়গায় তাপ শক্তি প্রবাহিত হবে? স্টিল থেকে তামাতে, নাকি তামা থেকে স্টিলে? এখানে বেশিরভাগ স্টুডেন্ট যেই উত্তরটা দেয় সেটা হচ্ছে, ভাইয়া যেহেতু তাপশক্তি তামায় বেশি আছে, তাপশক্তি স্টিলে কম আছে, তাহলে তাপশক্তি তামা থেকে এই স্টিলের দিকে যাবে।
কারণ ভাই দেখেন এখানে তাপশক্তি বেশি আছে, এখানে তাপশক্তি কম আছে। তো তাহলে তো ভাইয়া এটাই হচ্ছে উত্তর, যে বেশি তাপশক্তি থেকে কম তাপশক্তির দিকে তাপশক্তি প্রবাহিত হবে। কথা হচ্ছে এইটা সঠিক না, এটা ভুল। কখনোই তাপ শক্তির উপরে কিন্তু ডিপেন্ড করবেন, বা অন্তস্থ শক্তি, এগুলো কি, এগুলো তাপশক্তি না, কিন্তু এগুলো অন্তস্থ শক্তি। এই অন্তস্থ শক্তি আমাদের কোন জায়গাতে বেশি কোন জায়গাতে কম সেটার উপরে কিন্তু তাপ শক্তির আদান প্রদান হবে না। যদি বলা হয় যে তামার যে তাপমাত্রা সেইটা হচ্ছে, ধরো আমি বললাম 20°C তাপমাত্রা দিয়ে দিছি এবার, আর স্টিলের তাপমাত্রা আমি বলে দিলাম এটা হলো 50°C। এখন তাপ শক্তি সব সময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে প্রবাহিত হবে। তাপ শক্তি সব সময় কোন দিক থেকে কোন দিকে যাবে, যেদিকে উচ্চ তাপ শক্তি, সরি, যেদিকে উচ্চ তাপমাত্রা সেখান থেকে নিম্ন তাপমাত্রার দিকে কিন্তু তাপ শক্তি প্রবাহিত হবে। এখন দেখো যে আমাদের এই জিনিসটা আমি আরো কথা বলবো, চিন্তা করো না, জাস্ট এটা বোঝার চেষ্টা করো যে যখন আমরা তাপ শক্তি কোন দিক থেকে কোন দিকে যাবে, আমরা কি দেখছি, গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে তাপ শক্তি যাবে। তাহলে যেটা গরম বস্তু, যেটা ঠান্ডা বস্তু, গরম বস্তু থেকে তাপ শক্তি ঠান্ডা বস্তুর দিকে যাবে, এটাই তো আমরা এতক্ষণ পড়লাম। সো এটা কনফিউজড হবে না যে ভাইয়া অন্তস্থ শক্তির উপরে কি ডিপেন্ড করবে কিনা, 1500 জুল 500 জুল এর উপরে ডিপেন্ড করবে কিনা, না, ভিতরে এটার অন্তস্থ শক্তি যা খুশি তাই থাকুক, এটার অন্তস্থ শক্তি যা খুশি তাই থাকুক, আমাদের দেখতে হবে তাদের তাপমাত্রা কত। তাপমাত্রা যার বেশি সেখান থেকে কম তাপমাত্রার দিকে তাপ শক্তি প্রবাহিত হবে। এখন বলতে পারো ভাইয়া এটা আবার কেমন হইলো, অন্তস্থ শক্তি যার বেশি হবে তারই তো তাপমাত্রা বেশি হওয়ার কথা। হ্যাঁ, এটা কার জন্য, যদি একই রকমের দুইটা পদার্থ তুমি নাও, এটা একই বস্তু, এটাও একই পদার্থের একই শেপের একই রকম বস্তু, দুইটা একদম আইডেন্টিক্যাল, একদম সেম, এটা যতটুকু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার স্টিল, এটাও মনে করো ততটুকু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার স্টিল, তাহলে সেই ক্ষেত্রে এইখানের ইন্টারনাল এনার্জির পরিমাণ যা হবে এইখানের ইন্টারনাল এনার্জির পরিমাণ তাই হবে। কিন্তু যখন তুমি ডিফারেন্ট বস্তু নিয়ে কথা বলবা, একটা তামা আর একটা স্টিল, যখন দুইটা ডিফারেন্ট বডি নিয়ে কথা বলবা, তখন কিন্তু কারো মানে এটা একই শেপের দুইটা ভিন্ন পদার্থের মধ্যে একই রকম অন্তস্থ শক্তি থাকবে, এটা কিন্তু ম্যান্ডেটরি না। আর মূলত আমরা কিন্তু কখনোই কোনো একটা বস্তুর মধ্যে টোটাল কত অন্তস্থ শক্তি আছে এইটা আসলে আমরা মেজার করি না। আমরা সবসময় মেজার করি যে বস্তুর ভিতরে হিট ট্রান্সফার হওয়ার কারণে কতটুকু অন্তস্থ শক্তি তার বৃদ্ধি পাইছে বা হ্রাস পাইছে, সেইটা আমরা হিসাব করি, যে তার যেই অন্তস্থ শক্তি, সেই অন্তস্থ শক্তি কতটুকু ইনক্রিজ হয়েছে বা ডিক্রিজ হয়েছে সেটা আমরা মাপি। তার টোটাল মানে পরম অন্তস্থ শক্তি কত এইটা আমরা কখনো কিন্তু মাপতে যাই না, এটা আমাদের কোথাও লাগেও না। সো তাহলে দেখো আমরা যখন এই একই রকম যদি বস্তু হয়, একদম আইডেন্টিক্যাল, এইটা হচ্ছে যে মানে যতটুকু ভরের ইস্পাত এটা ততটুকু ভরের ইস্পাত, সেম আকৃতি সবকিছু সেম, তখন আমি বলতে পারবো হ্যাঁ তাদের দুইটার মধ্যে অন্তস্থ শক্তি যদি এর মধ্যে 500 জুল থাকে তাহলে এর মধ্যেও 500 জুল থাকবে। কিন্তু যদি এটা ডিফারেন্ট একটা ম্যাটেরিয়াল হয়, ধরো এটা হচ্ছে তামা বলে দিলাম, তখন কিন্তু এখানে 500 জুলের কম বা বেশি থাকতে পারে, এটা আমরা জানি না, এর মধ্যে 200 জুল থাকতে পারে, এর মধ্যে 100 জুল থাকতে পারে, যেটাই হোক। তো তাহলে দুইটা সেম অবজেক্টের জন্য আমি বলতে পারি, যখন আমার যেটার মধ্যে যদি দুইটা সেম একদম হয়, একদম আইডেন্টিক্যাল উপাদান, আইডেন্টিক্যাল শেপ, সাইজ সবকিছু একরকম, তখন আমি বলতে পারি যে ওর যদি ভিতরে 1500 জুল অন্তস্থ শক্তি থাকে আর ওর ভিতরে যদি 500 জুল অন্তস্থ শক্তি থাকে, তাহলে ওর তাপমাত্রা বেশি, এটা বেশি গরম আর এটা বেশি ঠান্ডা। এটা আমি তখন বলতে পারবো, এটা আমি তখন বলতে পারবো যখন দুটা সেম আইডেন্টিক্যাল উপাদান। কিন্তু নর্মালি আইডেন্টিক্যাল উপাদানের মধ্যে হিট ট্রান্সফার আমরা কোথাও দেখি না, এই প্রয়োগটা খুব কম, বা আমাদের নর্মাল লাইফে এরকম লাগবে না। সো এই কনসেপ্টটা ভাইয়া খেয়াল রেখো কিন্তু, যে ইন্টারনাল এনার্জি, অনেকে মনে করি যে যেই বস্তুর ইন্টারনাল এনার্জি যত বেশি হবে, টোটাল ইন্টারনাল এনার্জি যত বেশি সেটা তত বেশি গরম হবে না। বিষয়টা হচ্ছে এইরকম যে কোনো বস্তুর মধ্যে ইন্টারনাল এনার্জি যত বাড়তে থাকবে সেটা তত গরম হতে থাকবে, কিন্তু তার মানে এই না যে যার মধ্যে ইন্টারনাল এনার্জি বেশি তারই তাপমাত্রা বেশি হতে হবে, যার মধ্যে ইন্টারনাল এনার্জি কম তারই তাপমাত্রা কম হতে হবে, এইরকম কোনো কথা কিন্তু নাই।
সো ইন্টারনাল এনার্জি ডিফারেন্ট বডির জন্য ডিফারেন্ট রকম হতে পারে, ঠিক আছে? ডিফারেন্ট বডির জন্য ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট রকম হতে পারে। সো আমরা যখন দেখব তাপশক্তি কোন দিক থেকে কোন দিকে যাবে, আমরা খালি এইটা অবজার্ভ করব যে কার তাপমাত্রা বেশি কার তাপমাত্রা কম। সো সব সময় সামারি যেটা, যে বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে কিন্তু তাপশক্তি প্রবাহিত হবে। আর যদি দুইটা সেম হয়, যদি দুইটা সেম পদার্থ হয় বা আইডেন্টিক্যাল পদার্থ হয়, তখন যার ইন্টারনাল এনার্জি বেশি আমি শিওর থাকবো সেটা বেশি গরম, যার ইন্টারনাল এনার্জি কম তার সেটা একটু ঠান্ডা, ঠিক আছে? কিন্তু র্যান্ডম দুইটা যে কোনো বস্তু বা দুইটা ডিফারেন্ট শেপের বস্তু, সেটার জন্য কিন্তু ইন্টারনাল এনার্জি দেখে আমি কখনোই মানে এটা চিন্তা করতে পারবো না যে কোনটা বেশি গরম কোনটা বেশি ঠান্ডা। আমার ডেডিকেটেডলি তাপমাত্রা দুইটার মেপে তারপরে তাদের মধ্যে যেই কোনটা গরম কোনটা ঠান্ডা সেটা বিবেচনা করতে হবে। আশা করি আইডিয়াটা পাইছো। এটার আমি একটা অ্যানালজি তোমাদেরকে একটু ব্যাখ্যা করে যাই। সো মনে করো আমাদের কাছে দুই মুখ খোলা নল আছে, দুই মুখ খোলা নল আছে। আমি জানি এই অংশটাই তোমাদের হয়তো বা কয়েকবার ভিডিওটা দেখা লাগতে পারে, কিন্তু একটু দেখে ফেলো, মানে এই আগের অংশটার কথা বলতেছি। সো দেখো, আর না দেখলেও অসুবিধা নেই, সামারিটা আপাতত মাথায় রাখো যে সবসময় তাপশক্তির আদান প্রদান ডিপেন্ড করে কার উপরে, যে আমাদের কোনটা বেশি তাপমাত্রা কোনটা কম তাপমাত্রা, তাপমাত্রার উপরে কিন্তু তাপশক্তি কোন দিক থেকে কোন দিকে যাবে সেটা নির্ভর করে। সো এটা 50 ডিগ্রি আর এটা হচ্ছে 20 ডিগ্রি। সো এই তাপমাত্রার উপর ডিপেন্ড করে তাপশক্তি কোন দিক থেকে কোন দিকে যাবে। এটা কখনোই আমাদের ইন্টারনাল এনার্জির উপর ডিপেন্ড করবে না। যেমন দেখো, মনে করো আমাদের কাছে দুই মুখ খোলা নল আছে, এইখানে হচ্ছে আমাদের কাছে একটা রাখা, একটা ট্যাপ রাখা, দুইটা প্রকোষ্ঠকে আলাদা করা হয়েছে। সো মনে করো আমরা দেখলাম এইখানে এত হাইট পর্যন্ত পানি আছে আর এইখানে এত হাইট পর্যন্ত পানি আছে, কিন্তু এই জায়গাতে কিন্তু পানির পরিমাণটা বেশি কারণ এটা মোটা জায়গা, আর এখানে পানির পরিমাণটা কিন্তু এখানে কম। এখন বলো তো, যদি আমি এখানকার ট্যাপটাকে খুলে দেই, এই ট্যাপটাকে যদি খুলে দেই, তখন আমাদের কোন দিক থেকে কোন দিকে পানি প্রবাহিত হবে? যেখানে বেশি পানি আছে সেখান থেকে কি কম পানির দিকে যাবে এরকম তুমি মনে করো? না, কিন্তু বরং পানির প্রবাহটা কোন দিক থেকে কোন দিকে হয়? পানির প্রবাহ হয় সবসময় উচ্চ চাপের জায়গা থেকে নিম্ন চাপের জায়গার দিকে। এখন যেখানে হাইট বেশি সেখানে কিন্তু চাপ বেশি, সেখানে কিন্তু চাপ বেশি। তুমি দেখো P সমান সমান H রো জি, তাহলে যেখানে আমাদের হাইট বেশি, H1 হাইট যেখানে বেশি সেখানে চাপ বেশি, এই জায়গায় চাপ বেশি। আর এখানে পানি বেশি থাকলেও এখানে কিন্তু আমাদের যে চাপ P সমান সমান H2 রো জি, এটা মনে করলাম H2, এখানে কিন্তু পানির চাপটা তুলনামূলক কম। তাহলে পানি কোন দিক থেকে কোন দিকে যাবে? পানি কিন্তু উচ্চ চাপের জায়গা থেকে নিম্ন চাপের জায়গাতে যাবে। এবং বলতো কতক্ষণ পর্যন্ত যাবে? যতক্ষণ পর্যন্ত দুইটা পাশের চাপ সমান না হয়, অর্থাৎ দুইটা পাশের H সমান না হয়, ততক্ষণ পর্যন্তই কিন্তু পানির প্রবাহটা চলতে থাকবে। তাইলে দেখো এই পাশে ছিল মনে করো প্রথমে 50 কেজি পানি ছিল, আর এই পাশে মনে করো শুরুতে 10 কেজি পানি ছিল। তো আমাদেরকে এটা 50 কেজি পানি থেকে 10 কেজি পানির দিকে আসলো, বেশি পানি থেকে কম পানির দিকে আসবে এরকম কিছু হয় না, কিন্তু বরং যেই পাশে প্রেসার বেশি যেখানে প্রেসার কম, বেশি প্রেসার থেকে কম প্রেসারের দিকে কিন্তু পানি প্রবাহ চলতে থাকবে। অর্থাৎ এইটা হাইটটা যত একটু নেমে গেল মনে করো এরকম, আর এইটার হাইটটা একটুখানি বেড়ে গেল। যখন দুইটার হাইট সেম হচ্ছে তখন দুই পাশে প্রেসার সেম, তখন কিন্তু আর পানির প্রবাহ হবে না। তাহলে এটা খেয়াল রেখো, ঠিক একইভাবে এই ভিতরে অন্তস্থ শক্তি কত আছে এইটার উপরে কিন্তু তাপের প্রবাহ ডিপেন্ড করবে না। ঠিক পানিটার মতন, যে পানি যেমন এখানে কম থাকলেও এই কমের থেকে কিন্তু বেশির দিকে যাবে, কারণ চাপ সমান রাখতে হবে, এটা ডিপেন্ড করছে ওই হাইটের উপরে। সো ঠিক যেমনটা আমাদের পানির প্রবাহটা ডিপেন্ড করছে কার উপরে? পানির প্রবাহটা ডিপেন্ড করছে কার উপরে? পানির প্রবাহটা ডিপেন্ড করছে চাপের উপরে বা উচ্চতার উপরে, উচ্চতার উপরে। পানির পরিমাণের উপর না, পানির পরিমাণের উপর নয়, পানির পরিমাণের উপরে নয়। ঠিক তেমনি তাপের প্রবাহ, ঠিক তেমনি তাপের প্রবাহ ডিপেন্ড করবে তাপমাত্রার উপরে, তাপমাত্রার উপরে তাপের প্রবাহ ডিপেন্ড করবে। ঠিক আছে? সো আশা করি বুঝতে পেরেছো। ওকে, গেল। তাহলে তাপের প্রবাহ এটা ডিপেন্ড করছে তাপমাত্রার উপরে, এটা একদম খুব ভালোভাবে খেয়াল রেখো, সহজ জিনিস। ওকে, তাহলে
এইবার আসো আমরা এই তাপমাত্রাটা তো ভাইয়া মাপতে হবে। এই তাপমাত্রাটা আমরা মাপবো কিভাবে? আপনি তো বুঝালেন যে তাপমাত্রার গুরুত্ব আছে, তাপমাত্রাটা আমরা এখন মাপতে চাই। যেমন আমরা যখন দৈর্ঘ্য মাপি, দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে আমাদের যেরকম বিভিন্ন স্কেল থাকে না, যে আমাদের মিটার স্কেল থাকে, সেন্টিমিটার স্কেল থাকে, ইঞ্চির স্কেল থাকে, ঠিক তেমনি কিন্তু আমাদের ধরো টেম্পারেচার মাপার জন্য এরকম বিভিন্ন টাইপের স্কেল থাকে। যেমন কেলভিন স্কেল আছে, সেলসিয়াস স্কেল আছে, ফারেনহাইট স্কেল আছে, রোমার স্কেল আছে, র্যাঙ্কিন স্কেল আছে, এরকম আরও অনেক ধরনের স্কেল কিন্তু তাপমাত্রা পরিমাপের জন্য আমরা পেয়ে থাকি। সো এইখানে দেখো, এই তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে কয়েকটা কথা আমি একটু বলে রাখি। এগুলা নিয়ে আমরা নেক্সট ক্লাসে প্রমাণ সহ দেখব যে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি। যেমন আমরা মিটারের থেকে সেন্টিমিটারে কনভার্ট করতে গেলে কি করতে হয় এটা আমরা জানি, তারপর মিটার থেকে ইঞ্চিতে নিতে হলে কি করতে হয় এটা আমরা জানি, এককের মধ্যে কনভার্সন আমরা জানি। ঠিক তেমনি আমরা এখানে প্রথমে আগে আলোচনা করব যে আমাদের তো তাপমাত্রা আসলে মাপা যায় না, বা আমরা সরাসরি দেখি না। দেখো একটা বস্তুর দৈর্ঘ্য যেমন দেখা যাচ্ছে, আমরা এটাকে পরিমাপ করতে পারবো। একটা প্রস্থ মাপা যাচ্ছে, ক্ষেত্রফল মাপা যাচ্ছে, দেখা যাচ্ছে সরাসরি, উচ্চতা কারো হাইট মাপা যাচ্ছে, দেখা যাচ্ছে, সেটা আমি মাপতে পারবো। কিন্তু ভাই তাপমাত্রা, এইটা আমি মাপবো কিভাবে? এটা তো আমরা চোখে দেখতে পাচ্ছি না। কোনো একটা বস্তু গরম, কত গরম, এটা তো আমি হাত দিয়ে বুঝতে পারছি না, বা আমি তো এটা চোখে দেখে বলতে পারবো না যে হ্যাঁ এটার থেকে ওইটা বেশি গরম। মানে আমার কথা হচ্ছে যে তাপমাত্রা তো আমরা যেরকম ধরো যে কোনো কিছু যখন দৈর্ঘ্য পরিমাপ করি, সেটা যেমন সরাসরি চোখের সামনে দেখা যায়, তাপমাত্রা তো আর দেখা যাচ্ছে না যে আসলে তাপমাত্রা কত। সো সেইটা আমরা আসলে পরিমাপ করব কোন আইডিয়া দিয়ে, সেটা আমি তোমাদেরকে বলবো। তার আগে আমরা কয়েকটা তাপমাত্রা যে পরিমাপের স্কেল কয়েকটা আছে সেগুলো সম্পর্কে আগে একটু কথা বলি। যেমন কেলভিন স্কেল আছে, যেমন সেলসিয়াস স্কেল আছে, ফারেনহাইট স্কেল আছে। হ্যাঁ, তো একটু এই স্কেলগুলো সম্পর্কে হালকা একটু আইডিয়া তোমাদেরকে দিয়ে রাখি যে কি কাহিনী হয় এগুলাতে। নর্মালি তুমি দেখবা যে কেলভিন স্কেলটা নর্মালি সায়েন্টিফিক কাজে বেশি ব্যবহার করা হয়, ল্যাবে এক্সপেরিমেন্টে বা সায়েন্টিফিক কাজে ব্যবহার করা হয়, কাজে ব্যবহৃত হয়। তার মেইন কারণটা হচ্ছে কেলভিন স্কেল কখনো নেগেটিভ হয় না। কেলভিন স্কেল কখনো নেগেটিভ হয় না। আমরা কেলভিন স্কেলে পরম শূন্য তাপমাত্রা, মানে সবচেয়ে কম যে তাপমাত্রা হওয়া সম্ভব সেটাকে 0 ধরে তারপরে কেলভিন স্কেল শুরু করি। পরম শূন্য তাপমাত্রাকে 0 ধরে কেলভিন স্কেলে তাপমাত্রা মাপা হয়। দেখো পরম শূন্য তাপমাত্রা কোনটা? পরম শূন্য তাপমাত্রা হচ্ছে আমাদের একটা থিওরিটিক্যাল তাপমাত্রা, যেই তাপমাত্রা সবচেয়ে কম তাপমাত্রা। অর্থাৎ এই তাপমাত্রায় আমাদের কোনো বস্তুর কোনো ধরনের অন্তঃস্থ শক্তি বা গতিশক্তি থাকবে না, এটা সবাই স্থির হয়ে থাকবে। যেটা আসলে আমরা প্র্যাকটিক্যালি কখনো পাই না, এটা থিওরিটিক্যাল একটা কনসেপ্ট যে পরম শূন্য তাপমাত্রা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট যে তাপমাত্রা হওয়া পসিবল। কখনো -2 কেলভিন এরকম হওয়া পসিবল না। কোনো বস্তু যখন দেখা যায়, আমরা পরম শূন্য তাপমাত্রা বলতে ওই একটা অবস্থার কথা বলি যেখানে সকল পরমাণুর গতিশক্তি, বিভব শক্তি সবকিছু একদম জিরো হয়ে গেছে। সো কেলভিন স্কেলে আমরা পরম শূন্য তাপমাত্রাটাকে 0 ধরে নিই, যার কারণে এটা কিন্তু কখনো নেগেটিভ হয় না। ঠিক আছে? এবং এই কারণে দেখো নেগেটিভ হলে সমস্যা কি ছিল, তোমরা অনেকেই 9-10-এ থাকতে 6 নাম্বার চ্যাপ্টারে পিভি = এনআরটি সূত্র পড়ছো না? এবং মনে আছে সেখানে আমরা এই টিটাকে সবসময় কোন এককে রাখতাম? কেলভিন এককে রাখতাম। কারণ দেখো সেলসিয়াস স্কেলে কিন্তু যে কোনো তাপমাত্রা নেগেটিভে হতে পারে, ফারেনহাইট স্কেলে কোনো তাপমাত্রা নেগেটিভে হতে পারে, কিন্তু কেলভিন স্কেলে কখনো নেগেটিভ হয় না। সো কেলভিন স্কেল বসাইলে ওই রিস্ক থাকবে না যে আমাদের কেলভিন -2 কেলভিন বসালাম, তাহলে কি হবে? হয় প্রেসার নেগেটিভ হয়ে যাবে অথবা ভলিউম নেগেটিভ হয়ে যাবে। সো এইরকম তো আসলে কখনো সম্ভব না, তাই না? যে প্রেসার নেগেটিভ, ভলিউম নেগেটিভ, এরকম তো কখনো সম্ভব না। সো এই কারণে ল্যাবের বিভিন্ন কাজে বা বৈজ্ঞানিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় আমরা সবসময় কেলভিন স্কেলটাকে কিন্তু ধরে তারপরে হিসাব নিকাশ করি, কারণ এটা দিয়ে হিসাব করা সুবিধাজনক। আমরা পিভি = এনআরটিতে টি এর মান যদি নেগেটিভ ডিগ্রি সেলসিয়াস, বা যদি এখানে ডিগ্রি সেলসিয়াস বসতো, নেগেটিভ ডিগ্রি সেলসিয়াস বসলে প্রেসার নেগেটিভ বা ভলিউম নেগেটিভ, এটা কখনো বাস্তবে সত্য? এটা তো আসলে সত্য না। সো সেই ক্ষেত্রে আমরা
যেটা বললাম যে তোমার হচ্ছে পিভি সমান সমান এনআরটি, এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। সো যেটা বলছিলাম যে কেলভিন স্কেলটা সবসময় হচ্ছে বৈজ্ঞানিক কাজে বা আমাদের হচ্ছে ল্যাবে বিভিন্ন এক্সপেরিমেন্টে, তখন আমরা যখন ক্যালকুলেশন করি তখন আমাদের এটা বেশি কাজে লাগে। এবার আসলে সেলসিয়াস স্কেলের আসলে যদি আমি কয়েকটা স্পেসিফিক বৈশিষ্ট্যের কথা বলি, সেলসিয়াস স্কেলটা হচ্ছে নর্মালি তুমি দেখবা যে বহুল প্রচলিত মানে ওয়ার্ল্ড ওয়াইড এটা অ্যাকসেপ্টেড, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, এটাই নর্মালি সবাই এইটা দিয়েই সবকিছু মাপে, হ্যাঁ, তাপমাত্রা মাপে। কিন্তু ইউএসএ ছাড়া, ইউএসএ তে নর্মালি তারা হচ্ছে ফারেনহাইট স্কেলটাই বেশি প্রিফার করে, এটা হচ্ছে ইউএসএ তেই বেশি প্রচলিত। কিন্তু দুইটার মধ্যে আবার একটা বিষয় আছে যে ফারেনহাইট স্কেলে আমরা তুলনামূলক নিখুঁতভাবে তাপমাত্রা পরিমাপ করতে পারি, নিখুঁতভাবে তাপমাত্রা পরিমাপ করতে পারি, হ্যাঁ, নিখুঁতভাবে তাপমাত্রা পরিমাপ করতে পারি। আরো স্কেল আছে কিছু, র্যাঙ্কিং, রোমার, কিন্তু ওগুলো আসলে খুব একটা লাগে না। এখন কথা হচ্ছে কেন ফারেনহাইট স্কেলে নিখুঁতভাবে তাপমাত্রা পরিমাপ করতে পারি বা নিখুঁতভাবে পারা বলতে কি বোঝাচ্ছে সেটা আমি তোমাদেরকে আগে একটু ধারণা দিই, তারপরে কেন এটার উত্তর নেক্সট ক্লাসে পাবা। সো দেখো, বলতো যখন আমরা কোনো একটা লাঠির দৈর্ঘ্য পরিমাপ করি, বলতো এই লাঠিটার দৈর্ঘ্য যদি 5.3 সেন্টিমিটার 5.3 মিটার হয়, তাহলে এটাকে বেশি নিখুঁতভাবে পরিমাপ করলাম নাকি 5.347 এইভাবে করে যদি পরিমাপ করি তাহলে বেশি নিখুঁতভাবে হয়? অবশ্যই এইটা বেশি নিখুঁতভাবে হয়। এখন এইভাবে করে মাপতে গেলে আমার বলতো এখানে যে ঘরগুলা ছিল সেই ঘরগুলা কি আরো বেশি ছোট ছোট ঘরে আমার ভাগ করে নিতে হবে না? যত ছোট ছোট ঘরে ভাগ করা থাকবে তত নিখুঁতভাবে আমি কিন্তু এটাকে পরিমাপ করতে পারবো। ঠিক যেমনটা তুমি দেখছো স্ক্রু গজ আর ওই যে স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে, স্লাইড ক্যালিপার্সের চেয়ে আমরা কিন্তু স্ক্রু গজে আরো নিখুঁতভাবে আমাদের যে কোনো দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, কারণ স্ক্রু গজে ওই যে 100 ভাগে ভাগ করা থাকে আর স্লাইড ক্যালিপার্সে 10 ভাগে ভাগ করা থাকে। তো সেই ক্ষেত্রে স্ক্রু গজে কিন্তু আরেক ঘর বেশি আমরা পরিমাপ করতে পারি। তো নিখুঁতভাবে বলতে আসলে এটা বোঝায় যে আমি দশমিকের পরে কয় ঘর পর্যন্ত পারফেক্টলি পরিমাপ করতে পারি। তো দেখা যায় সেলসিয়াস, কেলভিন এগুলার থেকে ফারেনহাইট স্কেলটায় আমরা বেশি নিখুঁতভাবে তাপমাত্রা পরিমাপ করতে পারি। এখন আরেকটা আইডিয়া তোমাদেরকে একটু দিয়ে রাখি, সেইটা হচ্ছে যে তাপমাত্রাটা আমরা যখন মাপবো সেই সময়টাতে আমরা মূলত কি কনসেপ্ট ইউজ করব তাপমাত্রা মাপার ক্ষেত্রে, তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে আমরা কি কনসেপ্ট ইউজ করব? একটা আইডিয়া দিয়ে শেষ করব। দেখো, তাপমাত্রা তো বললাম যেটা যেটা ভাই দেখা যায় না, এটাকে আমরা শুধুমাত্র অনুভব করতে পারছি, তাই না? তাপমাত্রাটা যখন একটা বস্তুর মধ্যে হাত দিচ্ছি তখন একটা অনুভবের মানে ধারণা আমাদেরকে দিচ্ছে। এখন আমরা তো তাপমাত্রাটা পরিমাপ করতে চাই, এটাকে নিউমেরিক্যাল একটা রেজাল্টে দেখাইতে চাই যে হ্যাঁ তাপমাত্রা এটার বেশি এটার কম, এটা 50 এটা 20 এটা 30 এরকম পরিমাপ করতে চাই। সো সেটার জন্য তাপমাত্রা তো মাপা লাগবে, তাহলে মাপবো কিভাবে? সো এই মাপার জন্য একটা সুন্দর আইডিয়া আছে। সো এই আইডিয়াটা আমি তোমাদেরকে দিব, কিন্তু একটু একটা অ্যানালজি দিয়ে। দেখো, যেটা বলছিলাম যে আমাদের তাপমাত্রাটা তো আসলে দেখা যায় না। আমরা যেমন কোনো একটা বস্তুর যদি দৈর্ঘ্য মাপতে চাই, কারো উচ্চতা মাপতে চাই, এটা যেমন দেখা যায় যে ঠিক আছে পাশে একটা স্কেল দাঁড় করাই দিই, মাপলাম, হ্যাঁ উচ্চতা এতটুকু বা দূরত্ব এতটুকু বা দৈর্ঘ্য এতটুকু। কিন্তু তাপমাত্রা বিষয়টা তো আসলে চোখে দেখা যায় না, তাহলে আমি এটাকে মাপবো কিভাবে? আমি এটাকে মেজার করব কিভাবে, যেটাকে দেখতেই পাচ্ছি না? যে আমি এখন এটা তো ধরো যদি কোনো একটা গরম বস্তুকে আমি ধরি তাহলে গরম লাগবে, এটা তো একটা অনুভূতি, তাহলে এই অনুভূতি আমি কি করে নাম্বারে প্রকাশ করব? তো এটা তো আসলে দেখা যাচ্ছে না। সো এটার জন্য তোমাদের সাথে আমি একটা অ্যানালজি একটু ব্যাখ্যা করি, এটার মতন একটা অ্যানালজি আমি একটু ব্যাখ্যা করি। সেই ব্যাখ্যাটা হচ্ছে, বলতো তোমার দুঃখ কতটুকু সেইটা কি তুমি আসলে চোখে দেখতে পারো? যে তোমার দুঃখ কতটুকু, কাউরে যখন বলবা যে বন্ধু আমার অনেক দুঃখ, হ্যাঁ, তখন কি তুমি তাকে বলতে পারবা যে বন্ধু জানিস আমি গতকাল রাত্রেবেলা আমার দুঃখ ছিল এত একক? হ্যাঁ, এরকম কি কখনো তুমি মাপতে পারবা? বা এরকম কখনো হয়? এটা তো দেখা যায় না, কার দুঃখ কতটুকু এটা তো দেখা যায় না। সো তুমি একটা টার্গেট নিলা যে ঠিক আছে আমি আজকে টার্গেট নিলাম যে আমি মানুষের দুঃখ মাপবো, কার দুঃখ কতটুকু এই দুঃখ আমি মাপতে চাই।
সো এই দুঃখ মাপার জন্য তুমি একটা জিনিস অবজার্ভ করলা যে আচ্ছা দুঃখ পাইলে মানুষের কি কি চেঞ্জ হয়। তুমি দেখলা যে দুঃখ পাইলে মানুষের মন খারাপ থাকে, মানুষ হয়তো ভাত বেশি খায়, মানুষ হয়তো বা ঘুম কম হয়, এরকম বিভিন্ন প্রপার্টি তুমি দেখলা। মানুষ কান্না বেশি করে, যার যত দুঃখ তার কান্না তত বেশি। তো এরকম বিভিন্ন প্রপার্টি তুমি অবজার্ভ করলা যে আচ্ছা মানুষ দুঃখ পাইলে কি কি পরিবর্তন হয় তার মধ্যে। তাহলে আমি যদি দেখি যে কোনো একজন লোক সে হচ্ছে যখন দুঃখ পায় তখন আমরা এটা দেখলাম, ধরো বিভিন্ন ক্যারেক্টারিস্টিক তো তার চেঞ্জ হচ্ছে, যে দুঃখ পাইলে মন খারাপ হচ্ছে, সে রেগুলারের থেকে একটু বেশি ভাত খাচ্ছে, সে ঘুম কম হচ্ছে বা ঘুম বেশি হচ্ছে দুঃখ পাইলে, আবার দেখা যায় দুঃখ পাইলে সে বেশি কান্নাকাটি করে। তো তুমি অনেকগুলা প্রপার্টির মধ্যে তুমি ঠিক করলা যে আচ্ছা ঠিক আছে, আমি এইগুলার মধ্যে আমি দেখব যে কোন প্রপার্টিটা, কোন বৈশিষ্ট্যটা দুঃখ বৃদ্ধির সাথে সমানুপাতিকভাবে পরিবর্তিত হয়। অর্থাৎ তুমি দেখতে চাও যে যেমন ধরো দুঃখ যার বেশি তার চোখের পানির পরিমাণ বেশি। কেউ যদি ধরো 1 সেন্টিমিটার বা 1 সেন্টিমিটার কিউবের চোখের পানি ফেলে, তাহলে তার দুঃখ যতটুকু, যে 10 সেন্টিমিটার কিউব পানি ফেলবে চোখের পানি, তার দুঃখের পরিমাণ বেশি। এইভাবে করে তুমি একটা আইডিয়া করার চেষ্টা করতেছো, কারণ তুমি দুঃখ মাপতে চাও। আবার তুমি দেখলা যে দেখি তো ভাত খাওয়া দিয়ে কোনোভাবে দুঃখ পরিমাপ করা যায় কিনা। তো সেটার জন্য তুমি দেখলা যে একদিন তোমার হাত কেটে গেছে, হাতে ছোট্ট একটুখানি কেটে গেছে। সো ওই হাত কেটে গেছে, তুমি দেখলা যে হাত কাটার কারণে তোমার খিদা লাগছে। এখন খিদা যখন লাগছে তুমি তখন 10 প্লেট ভাত খেয়ে ফেলছো সাপোজ, কিন্তু 1 সপ্তাহ পরে আবার ওই জায়গায় হাত কাটছে, কিন্তু তুমি দেখা গেল তখন 2 প্লেট ভাত খাইছো। তো তাহলে তুমি বুঝলা যে না, ভাত খাওয়ার যে বিষয়টা, এইটা আসলে দুঃখ পাওয়ার সাথে সমানুপাতিকভাবে পরিবর্তন হচ্ছে না। সমানুপাতিকভাবে পরিবর্তন হইলে আমি তো ধরো যে যদি এক জায়গায় হাত কাটে, তাহলে আমি আজকে 10 প্লেট ভাত খাইলে 1 সপ্তাহ পরেও যদি ওই জায়গায় হাত কাটে, তাহলেও তো আমি 10 প্লেট ভাতই খাইতে পারতাম। তাহলে পাচ্ছি না তো। অর্থাৎ ভাত খাওয়া প্রপার্টিটা কিন্তু দুঃখ বৃদ্ধির সাথে সমানুপাতিকভাবে বৃদ্ধি পাবে না। যে হাত একটু বেশি কাটলে বেশি ভাত খাবা, এটা ম্যান্ডেটরি না। কিন্তু তুমি সবগুলা প্রপার্টি, ঘুমের প্রপার্টি, তারপরে ওই যে মন খারাপের প্রপার্টি, মন খারাপ তো মাপতে পারবা না। সো সবকিছু থেকে তুমি একটা জায়গায় এসে ফিক্সড হলে আচ্ছা ঠিক আছে, আমি একটা জিনিস পাইছি, সেটা হচ্ছে চোখের পানি। সো চোখের পানি যত বাড়বে তার দুঃখের পরিমাণ তত বেশি। কেউ যদি 1 সেন্টিমিটার কিউব পানি ফেলে চোখের, তার মানে তার দুঃখ যতটুকু। কেউ যদি 10 সেন্টিমিটার কিউব পানি ফেলে, তার দুঃখ তার 10 গুণ। সো তুমি ঠিক করলা যে ঠিক আছে, মানুষের দুঃখ বৃদ্ধি তার চোখের পানির সাথে সমানুপাতিক। এখন তুমি একটা টিউব নিয়ে আসলা, এই হচ্ছে সেই টিউব। এবং এই টিউবের মধ্যে তুমি চোখের পানি জমা করে দেখবা যে চোখের পানির উচ্চতা কত। তো তুমি বললা যে যখন জিরো পানি, কোনো পানি নাই, চোখের পানি নাই, তার মানে তখন দুঃখের পরিমাণ 0। যখন দেখা গেল পানির উচ্চতা এইখানে 1 সেন্টিমিটার হয়ে গেল, তখন আমাদের দুঃখের পরিমাণ মনে করো 10 একক। যখন মনে করো পানির উচ্চতা 2 সেন্টিমিটার হয়ে যাবে, তখন আমাদের যেই দুঃখের পরিমাণ সেটা হচ্ছে 20 একক। সো এইভাবে করে আমি চোখের পানি পরিমাপ করে কার দুঃখ কত একক সেটা পরিমাপ করছি। তাহলে ভাই একইভাবে বলতো, কেউ যদি বাইরে থেকে আইসে বলে যে ভাই দেখেন, আপনি তো আমাকে একটা চোখের পানির স্কেল দিছিলেন, আমি দেখলাম যে আমার চোখের পানি, আমার এত দুঃখ জীবনে আমার চোখের পানি হয়ে গেছে 5 সেন্টিমিটার, তাইলে তুমি কি বলতে পারবা না যে তার দুঃখ কত একক? কারণ আমরা বললাম যে চোখের পানির বৃদ্ধির সাথে সাথে দুঃখের পরিমাণ সমানুপাতিকভাবে বৃদ্ধি পায়। তাইলে যদি আমাদের 1 সেন্টিমিটারের জন্য 1 একক, 2 সেন্টিমিটারের জন্য 20 একক, এইভাবে করে দুঃখ যদি সমানুপাতিকভাবে বাড়তে থাকে, তাহলে চোখের পানি যার 5 সেন্টিমিটার জমাইছে, হাইটে হিসাব করতেছি আমি, যে যার চোখের পানির হাইটটা 5 সেন্টিমিটার হয়ে গেছে, তার দুঃখ কত একক? 50 একক। সো খেয়াল করো, এইখানে আমরা দুঃখ যেটা দেখা যায় না চোখে, অনুভব করা যায়, সেই দুঃখ পরিমাপ করার জন্য আমরা কি করলাম? আমরা এমন একটা প্রপার্টি নিলাম, এমন একটা বৈশিষ্ট্য নিলাম, যেই বৈশিষ্ট্যটা দুঃখ বৃদ্ধির সাথে সাথে যেই বৈশিষ্ট্যটা বৃদ্ধি পায়। এবং আমরা এই বৈশিষ্ট্যটা কতটুকু চেঞ্জ হয়েছে সেটা তো আমরা দেখতে পারি,
সেটা তো আমরা দেখতে পারি, এবং সেটা দেখে আমরা দুঃখ কতটুকু দুঃখ কতটুকু বাড়ছে কমছে সেইটা আমরা অবজার্ভ করলাম, সেইটা আমরা ফাইন্ড আউট করলাম। যে দুঃখ কার কত দুঃখে তো মাপা যাবে না, তাহলে আসো চোখের পানি মাপি। তো চোখের পানি যার 1 সেন্টিমিটার তার দুঃখ 10 একক, যার 20 সেন্টিমিটার যার চোখের পানির দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার তার দুঃখের পরিমাণ হলো 20 সেন্টিমিটার। ঠিক আছে? তো এইভাবে করে কেউ যদি এসে তোমার বলে ভাই আমার চোখের পানি জমাইছি, কালকে রাত থেকে সারা রাত ধরে কাঁদছি, অনেক কষ্টে ছিলাম, ভাই দেখেন আমারটা একটু মাইপে দেন, আমার দুঃখের পরিমাণ কত। তো তুমি তখন বলবো আচ্ছা দাঁড়ান আমি একটু দৈর্ঘ্যটা মাপবা 5 সেন্টিমিটার। ও আচ্ছা, আপনার দুঃখ হলো 50 একক। তো তাহলে দেখো দুঃখর মতন একটা জিনিস তুমি কিন্তু মেপে ফেলতে পারছো। কারণ কি? কারণ দুঃখর বৃদ্ধির সাথে তোমার যেই চোখের পানি সেটা কিন্তু সমানুপাতিকভাবে পরিবর্তিত হয়েছে। কিন্তু তুমি যদি ভাত খাওয়া নিয়ে এটা হিসাব করতে যাও, তুমি দেখলা যে ভাত খাওয়ার ব্যাপারটা প্রপোর্শনাল হয় না। ভাত আমি দেখা যায় একই রকম ব্যথা পাইছি, কিন্তু ভাত একবার বেশি খাই একবার কম খাই, ওইটা ভাত খাওয়ার সাথে কোনো সম্পর্ক, আসলে সমানুপাতিক কোনো সম্পর্ক নাই। যদি এরকম হইতো ভাই দুঃখ বেশি ভাত বেশি খাচ্ছি 1 প্লেট, যখন দুঃখ অনেক বেশি তখন ভাত আরো বেশি খাচ্ছি 10 প্লেট ভাত খাচ্ছি, তাইলে আমি কতখানি ভাত খেলাম এই প্রপার্টিটা থেকে আমি দুঃখের পরিমাণ কত সেটা বের করতে পারতাম। সো একেবারে প্রায় সেম কনসেপ্ট দিয়ে কিন্তু তাপমাত্রাও পরিমাপ করা হয়। তাপমাত্রা কি ধরা যায়, ছোঁয়া যায়? অনুভব করতে হয়। সো তাপমাত্রার বিষয়টাও কিন্তু আমরা ঠিক একই আইডিয়া ব্যবহার করে মাপি। এবং দেখো তোমরা দেখছো যে পারদ থার্মোমিটার, কখনো এই প্রশ্ন মাথায় আসছে যে ভাই একটা পারদ থার্মোমিটার, আমরা দেখতেছি তাপমাত্রার ক্ষেত্রে একটা পারদ উপরে নিচে ওঠানামা করতেছে, একটা পারদ উপরে নিচে ওঠানামা করতেছে, তার আয়তন বাড়ছে আয়তন কমছে, এই পারদ কতটুকু বৃদ্ধি পেলো হ্রাস পেলো এইটা দেখে আমি টেম্পারেচার মাপছি কিভাবে? একটার আয়তন বৃদ্ধি আয়তন হ্রাস এইটা দেখে আমি কিভাবে করে তাপমাত্রা মাপছি? সো এখানেও বিষয়টা ওই রকমই, যে তাপমাত্রা তো আসলে দেখা যায় না, ছোঁয়া যায় না, তাহলে আমাদেরকে দেখতে হবে যে এই পারদের বা যে কোনো একটা পদার্থের যখন আমি তাপমাত্রা মাপবো, তখন ওই পদার্থের যেই বৈশিষ্ট্যটা তাপমাত্রা বৃদ্ধির সাথে সমানুপাতিকভাবে পরিবর্তিত হয়, সেই বৈশিষ্ট্যটা দিয়ে আমরা তাপমাত্রাটা মাপবো। যেমন পারদের কিন্তু অনেক রকমের বৈশিষ্ট্য থাকতে পারে। ধরো পারদের তাপমাত্রা বৃদ্ধি পেলে, তাপমাত্রা যদি পারদের বৃদ্ধি পায় তখন দেখা যায় পারদের ঘনত্ব পরিবর্তন হচ্ছে, বা দেখা যায় পারদের এই যে তোমার হলো আয়তন বৃদ্ধি পাচ্ছে, বা দেখা যায় পারদের সান্দ্রতা বৃদ্ধি পাচ্ছে। মানে ঘনত্বের পরিবর্তন হচ্ছে, আয়তন বৃদ্ধি পাচ্ছে, সান্দ্রতার পরিবর্তন হচ্ছে, বিভিন্ন পরিবর্তন কিন্তু হতে পারে। সান্দ্রতা মানে হচ্ছে পানির মধ্যে যে ঘর্ষণ হয় আর কি। সো পারদের ভিতরে যে ঘর্ষণ, ওইটাকে ঘর্ষণ বলে না, সান্দ্রতা বলে। সো তাপমাত্রা বৃদ্ধির সাথে দেখা যায় ঘনত্ব আয়তন সান্দ্রতা এগুলা কিন্তু চেঞ্জ হচ্ছে। কিন্তু কোন চেঞ্জটা তাপমাত্রা বৃদ্ধির সাথে সুষমভাবে চেঞ্জ হয়, কোন চেঞ্জটা তাপমাত্রা বৃদ্ধির সাথে সুষমভাবে হয়, সেটা হচ্ছে আয়তন। এবং এই কারণে আমরা দেখো যখন দেখি আয়তন বেড়ে গেছে তার মানে তাপমাত্রা বেড়ে গেছে, যখন দেখি আয়তন কমে গেছে তার মানে তাপমাত্রা কমে গেছে। সো ঠিক একই রকম যেমনটা ওই যে বলছিলাম না, যে দুঃখ পরিমাপ করার জন্য তুমি দেখতে পারো ভাত খাওয়াও, অথবা দেখতে পারো চোখের পানি। ভাত খাওয়াটা সুষমভাবে চেঞ্জ হয় না, যে তুমি ভাত খাওয়াটার দিকে অবজার্ভ করেই মাপতে পারবা দুঃখ কতটুকু। কিন্তু চোখের পানির ক্ষেত্রে যদি এটা এরকম ধরে নেই যে হ্যাঁ মানুষ দুঃখ যত বাড়ে চোখের পানি সেই তত পরিমাণে বাড়ে, তাহলে চোখের পানি দেখে কিন্তু তুমি মাপতে পারবে হ্যাঁ যেহেতু সুষমভাবে এটা পরিবর্তিত হয়, চোখের পানি বাড়লে দুঃখ বাড়ে, চোখের পানি কমলে দুঃখ কমে, তাহলে সেইটা অবজার্ভ করে চোখের পানির পরিমাণ অবজার্ভ করে আমি কিন্তু দুঃখের পরিমাপটা করতে পারবো। ঠিক একই রকম যে আমাদের যেই ধর্মটা, কোনো পদার্থের যেই ধর্ম তাপমাত্রা বৃদ্ধির সাথে সমানুপাতিকভাবে পরিবর্তিত হয় বা সুষমভাবে পরিবর্তিত হয়, সেই ধর্মটাকে আমরা ব্যবহার করব। তো এদের আবার 2টা নাম আছে, আমি যদি তোমাকে একটু নামের ব্যাপারটা বলি। তাপমাত্রার পরিবর্তনে কোনো পদার্থের তাপমাত্রার পরিবর্তনে কোনো পদার্থের যে বিশেষ বিশেষ ধর্ম, যে বিশেষ বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয়, এবং যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে
যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে সহজ এবং সঠিকভাবে তাপমাত্রা নির্ণয় করা যায়, তাকে বলে উষ্ণতামিতিক ধর্ম। অর্থাৎ এই যে পারদের আয়তন বৃদ্ধিটা কিন্তু একটা উষ্ণতামিতিক ধর্ম। কারণ কি, তাপমাত্রার পরিবর্তনে পারদের যে আয়তন পরিবর্তনটা সেটা কিন্তু সুষমভাবে পরিবর্তিত হচ্ছে। দেখো, তাপমাত্রার পরিবর্তনে পারদের যে ধর্মটা বা আয়তন বৃদ্ধিটা সেটা নিয়মিতভাবে পরিবর্তিত হচ্ছে, এবং ওই পারদের আয়তনের বৃদ্ধি হ্রাসটা লক্ষ্য করে আমরা কিন্তু সহজ এবং সঠিকভাবে তাপমাত্রা নির্ণয় করতে পারি। তাহলে এগুলাকে বলা হচ্ছে আমাদের উষ্ণতামিতিক ধর্ম। যেমন আরো কিছু উষ্ণতামিতিক ধর্ম কি হতে পারে, কয়েকটা উষ্ণতামিতিক ধর্মের উদাহরণ যদি আমি দেই, একটা হচ্ছে তরলের আয়তন হতে পারে। তারপর ধরো লোহার দণ্ডের দৈর্ঘ্য। দেখো, লোহার দণ্ডের দৈর্ঘ্য কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সাথে সুষমভাবে পরিবর্তিত হয়। তারপরে হতে পারে পরিবাহী তারের রোধ। যে পরিবাহী তারের রোধও কিন্তু কখনো কখনো এরকম হয় যে এমন কিছু পরিবাহী তার থাকে যাদের রোধটা তাপমাত্রা বৃদ্ধির সাথে সমানুপাতিকভাবে পরিবর্তিত হচ্ছে, তাহলে আমি ওই ধর্মটাকে অবজার্ভ করে তাপমাত্রাটাকে মাপতে পারবো। এছাড়া আরো আছে, যেমন ধ্রুব আয়তনে গ্যাসের চাপ, এগুলো বইতে আছে, একটু দেখে নিও। এবং ধ্রুব চাপে গ্যাসের আয়তন ইত্যাদি। এরকম অনেক ধরনের প্রপার্টি কিন্তু আছে। এছাড়া ওই যে আমাদের দেখবা বাতির ফিলামেন্টের রং দেখা যায়, কালারের যে চেঞ্জটা সেটা অবজার্ভ করেও টেম্পারেচার কিন্তু মাপা যায়। ওকে, সো আমরা দেখলাম উষ্ণতামিতিক ধর্ম কাকে বলে। আর যে সকল পদার্থের উষ্ণতামিতিক ধর্ম ব্যবহার করা হয়, যেসব পদার্থের এই ধর্ম ব্যবহার করা হয়, যেসব পদার্থের উষ্ণতামিতিক ধর্ম ব্যবহার করে থার্মোমিটার বানানো হয়, সেসব পদার্থকে উষ্ণতামিতিক পদার্থ বলে। ঠিক আছে? সো আশা করি বুঝতে পেরেছো যে আমাদের উষ্ণতামিতিক ধর্ম কোনগুলা আর উষ্ণতামিতিক পদার্থ কোনগুলা। সিম্পল, যেরকম দুঃখ মাপা যায় না, আমরা দুঃখ মাপার জন্য অন্য একটা ধর্ম নিয়ে সেটার চেঞ্জ হিসাব করে দুঃখ মাপছিলাম, যে চোখের পানির পরিমাণ নিয়ে, ঠিক তেমনি তাপমাত্রা বাড়লে যেই ধর্মগুলা পরিবর্তিত হয়, যেমন তরলের আয়তন বৃদ্ধি, সেই আয়তন বৃদ্ধিটাকে অবজার্ভ করে আমরা যদি তাপমাত্রা মাপি, তাহলে আয়তন বৃদ্ধির ধর্মটা হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম, আর যেই পদার্থের আয়তন বৃদ্ধিটা আমরা অবজার্ভ করছি সেই পদার্থটাকে আমরা বলি উষ্ণতামিতিক পদার্থ। সো খুবই সহজ জিনিস, আশা করি বুঝতে পারছো। সো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এই পার্টটা থেকে শুরু করব যে কিভাবে করে তাপমাত্রাটা পরিমাপ করা হয়। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।